হচ্ছে কারক। কি বললাম, একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে কি কারক। হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন ভাই। আচ্ছা, একটু কি প্রত্যয় নাকি পদাশ্রিত নির্দেশক? আচ্ছা দেখেন, প্রত্যয়গুলো পদাশ্রিত নির্দেশকের মতো ব্যবহার হয়। প্রত্যয়গুলো কি বললাম, প্রত্যয়গুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশকের মতো ব্যবহৃত হয়। প্রত্যয়গুলো কি বললাম, পদাশ্রিত নির্দেশকের মতো ব্যবহার হয়। তাহলে যদি প্রশ্ন হয় যে একটু একটু কি, তখন আপনাকে দিতে হবে কি এটা পদাশ্রিত নির্দেশক। আর যদি পদাশ্রিত নির্দেশক না থাকে অপশনে, তখন আপনি প্রত্যয় দিতে পারেন। এখন কথা হচ্ছে যে অনেক সময় দুইটার যে কোনো একটা অ্যান্সার নিয়ে নেয়। কিরকম, যদি প্রশ্নটা ধরেন মনে করেন প্রকৃতি প্রত্যয় থেকে করে, তখন আনসার নিয়ে নেয় যে একটু একটু হচ্ছে একটা প্রত্যয়। আর যদি প্রশ্নটা পদাশ্রিত নির্দেশক থেকে করে, তখন আপনার ধরেন দিয়ে দেয় যে এইটা হচ্ছে, হ্যাঁ ভাই এটাই তো বললাম যে যদি পদাশ্রিত নির্দেশক থেকে দিয়ে দেয়, তখন ওইটার আনসার হবে পদাশ্রিত নির্দেশক। নর্মালি দুইটা অপশনে থাকবে না, ওটা একটা কোশ্চেনে আছে, এটা আমি জানি। নর্মালি দুইটা থাকবে না, আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে আবার যদি চিন্তা করি, তাহলে কারকটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আমরা কারক দিয়ে পড়াশোনা শুরু করবো আর কি। আচ্ছা, ওই আচ্ছা আসেন দেখি। কারক, তাই না? কারক আপনারা মোটামুটি 9-10 থেকেই পড়েন। এখন যে নতুন বই পুরাতন বই, এই বই মানে দুইটা মিলায় পড়বো আমরা। ক্লাসিফিকেশনে একটু চেঞ্জ আসছে আর কি, আচ্ছা, প্রথমত আসেন আমি দুইটা সেন্টেন্স লিখি। একটা ধরেন লিখলাম, আচ্ছা দুইটা সেন্টেন্স, একটা লিখছি নদীর মাছ ডিম পাড়ে, আরেকটা যেটা লিখছি ও গো আজ তোরা যাস নে ঘরের বাইরে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন, নীল ঘন আশার গগনে। ওই যে বর্ষা না আশার কবিতা পড়ছিলেন না, সেই কবিতার লাইন হচ্ছে এটা। আর আগেরটা লিখছি যে নদীর মাছ ডিম পাড়ে। এখন আসেন, এখন প্রশ্ন হচ্ছে আপনাদের এতদিনের যে পড়াশোনার অভিজ্ঞতা, সেখান থেকে বলেন যে এই দুইটা কোন কারক। আগে প্রথমটার কথা বলেন দেখি, যে নদীর মাছ ডিম পাড়ে। আচ্ছা, এটা কি? আপনার তো নাম নাই ভাই। বলছেন যে স্যার শুনলাম শর্ট সিলেবাস দিয়ে নাকি এডমিশন টেস্ট হবে, এইটা সত্য কতটুকু? আচ্ছা, এইটা আমরা যতদূর জানি বা আমাদের কাছে এখন পর্যন্ত যে ইনফরমেশন আছে, এটা হচ্ছে 100% মিথ্যা। সর্বশেষ মাননীয় উপাচার্য মহোদয় যেটা বলেছেন, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার কোনো সিলেবাস নেই। এখন মানে ওনারা কথাবার্তা চেঞ্জ করতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা শুনি নাই এখন পর্যন্ত। আচ্ছা, ষষ্ঠী একজন বলছেন, ষষ্ঠী যিনি বলছেন সেটা হচ্ছে ষষ্ঠী হচ্ছে বিভক্তির নাম। ষষ্ঠী হচ্ছে কি বলছি, বিভক্তির নাম। আমি জিজ্ঞেস করছি যে কোন কারক। এই যে নদীর মাছ ডিম পাড়ে, এই নদীর এই শব্দটা কোন কারক? কেউ পারেন না? সাউন্ড আসতেছে না কেন? সাউন্ড যাবে না ভাই? সাউন্ড যাচ্ছে, খুবই ভালো সাউন্ড যাচ্ছে। আচ্ছা, একজন বলছেন অধিকরণ। এরপর বাকিরা অনেক তো ক্লাসে আছেন, 50 জনের মতো, অন্তত 15-20 জন তো রেসপন্স করবেন। আচ্ছা, করণ কারক, উর্মি আক্তার। আচ্ছা, মানে যা মন চাচ্ছে এরকম কিছু একটা বললেন না আর কি। আচ্ছা, অধিকরণ। যারা অধিকরণ বলতেছেন তারা মোটামুটি একটু বুঝে শুনে বলতেছেন আর কি। আচ্ছা, ভালো লাগতেছে। আচ্ছা, এরপর আসেন দ্বিতীয়টা। দ্বিতীয়টা যদি বলি ও গো আজ তোরা যাস নে ঘরের বাইরে, আজকে বাইরের অবস্থা খুবই খারাপ, না যাওয়াই ঠিক উচিত। ও গো আজ তোরা যাস নে ঘরের বাইরে, এটা কি হবে? আচ্ছা, সম্বোধন পদ, এই যে একজন পারছে। আচ্ছা দেখেন, এই দুইটা আসলে যদি মানে পুরাতন ব্যাকরণ বই অনুযায়ী বলি, এই দুটা কারক না।
নতুন ব্যাকরণ বই অনুযায়ী এটাকে একটা কারকের ক্লাসিফিকেশনে ভাগ করছে, সেটাও আমরা দেখব। প্রথমত এই যে আমরা বললাম যে নদীর মাছ ডিম পাড়ে, এই পদটার নাম হচ্ছে সম্বন্ধ পদ অথবা সম্বন্ধ কারক। নতুন ব্যাকরণ, পুরাতন ব্যাকরণ বইয়ে এটা ছিল সম্বন্ধ পদ, নতুন ব্যাকরণ বইয়ে এটাকে বলতেছে সম্বন্ধ কারক। আচ্ছা, আমাদেরকে বুঝতে হবে হচ্ছে সম্বন্ধ বিষয়টা কি। আর পুরা এই যে এটা যেটা ওগো আস্তরা যাসনি ঘরের বাইরে, এই যে ওগো, এটা হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন মানে হচ্ছে কাউকে ডাকা, এটা হচ্ছে কোন পদ? সম্বোধন পদ। তাহলে কি বললাম, এই যে নদীর মাছ ডিম পাড়ে, এটা হচ্ছে কি সম্বন্ধ পদ বা কারক। আর দ্বিতীয়টা ওগো আস্তরা যাসনি ঘরের বাইরে, এইটা হচ্ছে কি সম্বোধন পদ। সম্বোধন মানে হচ্ছে কি কাউকে ডাকা। এখন আসেন শোনেন, এই দুইটা হচ্ছে মূলত কারক নয়, এই দুটো মূলত কি নয়? কারক নয়। এই দুইটা পদ কি নয়? কারক নয়। কারণ কি এটা আমরা দেখব আগে, মানে তারপর আস্তে আস্তে যে কেন কারক নয় এগুলো আমরা আলোচনা করব। তার আগে আসেন কারক। আচ্ছা, প্রথমত যেটা লিখবেন যে কারক, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচনা করা হয়। কোথায় আলোচনা করা হচ্ছে? শব্দ তত্ত্বে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, নতুন ব্যাকরণ বই অনুযায়ী সম্ভবত একটু ঝামেলা আছে, এটা দেখতে হবে। এটা আপাতত আচ্ছা, কারক আসেন, এই শব্দটাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্রি যোগ নক অথবা ক্রি যোগ অক। তার মানে কারক শব্দটা প্রকৃতি প্রত্যয়যোগে গঠিত। কিভাবে গঠিত? প্রকৃতি প্রত্যয়যোগে গঠিত। কি বললাম? কারক শব্দটাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে যেটা পাচ্ছি ক্রি যোগ নক অথবা ক্রি যোগ অক, একই কথা আর কি। হ্যাঁ, নতুন বইয়ে বাক্য তত্ত্ব দেয়, এটাই বললাম যে নতুন বই অনুযায়ী ঝামেলা আছে আর কি, নতুন বইয়ে বাক্য তত্ত্ব দেয়। আচ্ছা, কারক কি বললাম, এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো কি ক্রি যোগ নক অথবা ক্রি যোগ অক। এখন আসেন, এই যে কারক, কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কি বললাম? তাহলে কারক শব্দের অর্থটা কি? যেটা লিখবেন, লিখেন যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ হচ্ছে কি বললাম? যা ক্রিয়া সম্পাদন করে, সেটাই হচ্ছে কি কারক। আচ্ছা, যা ক্রিয়া সম্পাদন করে। এখন আসেন কারকের একটা সংজ্ঞা আমরা একটু জেনে নিই। কারকের সংজ্ঞাটা হচ্ছে এরকম, লিখেন বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তাহলে সংজ্ঞাটা কিরকম? সংজ্ঞাটা বললাম যে বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি কারক। এখন এখানে আমাদের দেখেন দুই তিনটা বিষয় একটু বোঝার আছে। একটা হচ্ছে কি বললাম যে বাক্যস্থিত, বাক্যস্থিত মানে কি বাক্যের মধ্যে অবস্থিত। এরপর বলছি নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি কারক। এখন আসেন নাম পদ কি? আচ্ছা, নাম পদ বাদ দেন, আপাতত বলেন যে ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে কি করা, যাওয়া, খাওয়া, হওয়া, চলা, এগুলো হচ্ছে কি ক্রিয়াপদ, তাই না? আচ্ছা, তাহলে একটা বাক্যে আপাতত এটুকু জেনে রাখেন যে ক্রিয়াপদ ছাড়া বাকি যে পদগুলো থাকবে সবই হচ্ছে নামপদ। কি বললাম আমি? একটা বাক্যে ক্রিয়াপদ ছাড়া বাকি যে পদগুলো থাকবে সবই হচ্ছে কি নামপদ। তাহলে ধরেন আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? খাই। তাহলে খাই বাদে বাকি যেগুলো আছে, ধরেন আমি বা ভাত, এগুলো সবই হচ্ছে কি নামপদ। তাহলে বুঝতে পারছেন যে কোনটা ক্রিয়াপদ আর কোনটা কি নামপদ। এই দুটো জিনিস বোঝা গেছে, কোনটা ক্রিয়াপদ আর কোনটা নামপদ। বাক্যের মধ্যে কি বললাম যে ক্রিয়াপদ ছাড়া বাকি যা কিছু থাকবে সবই হচ্ছে কি নামপদ। এখন আমরা এই দুটা এক্সাম্পলে ফিরে যাব যে এই দুটা কেন কারক নয়। আসেন দেখেন, খেয়াল করেন, আমরা সম্পর্ক আছে কিনা ক্রিয়ার সাথে এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে প্রশ্ন করে। দেখেন এই দুটো যদি খেয়াল করেন, এখানে ছিল নদীর মাছ ডিম পাড়ে, ক্রিয়াপদ কোনটা?
পারে, ডেফিনেটলি পারে হচ্ছে কি ক্রিয়াপদ। তাহলে যদি পারে ক্রিয়াপদ হয়, এখন দেখেন আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি কি পারে, অ্যান্সার দিচ্ছে কি যে ডিম পারে। আমরা যদি প্রশ্ন করি কে পারে, অ্যান্সার পাচ্ছি কি মাছ পারে। তাহলে এখন দেখেন এমন কোন কি ডাব্লিউএইচ কোশ্চেন আছে, এমন কোন ডাব্লিউএইচ কোশ্চেন আছে যেটা দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায় নদীর ক্রিয়াপদকে প্রশ্ন করে? একটু চিন্তা করেন দেখি। একটু চিন্তা ভাবনা করেন। নাই। আচ্ছা, কারণ আমাদেরকে যদি প্রশ্ন করতে হয় আরেকটা নামপদকে প্রশ্ন করতে হবে যে কোন জায়গার মাছ, তখন আমরা অ্যান্সার পাবো কি নদীর মাছ, তখন আমরা অ্যান্সার পাবো কি নদীর মাছ। এই যে তাহলে দেখেন এই যে নদীর শব্দটা, এই শব্দটার সাথে ক্রিয়ার কোনো কি নাই, সম্পর্ক নাই, এই জন্য এটাকে আমরা বলছি সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক। আচ্ছা, পরেরটা খেয়াল করেন, দেখেন ও গো আজ তোরা যাস নে ঘরের বাইরে। খেয়াল করেন ক্রিয়াপদ যদি চিন্তা করি যাস নে, কোথায় যাবে না, ঘরের বাইরে যাবে না। এখন দেখেন কারা যাবে না, তোরা, কবে যাবে না, আজ যাবে না। তাহলে দেখেন এই ওগো এই শব্দটার সাথেও ক্রিয়াপদের ওইরকম ভাবে কোনো সম্পর্ক নাই। তাহলে এই শব্দটাকে বলা হচ্ছে কি সম্বোধন পদ। তাহলে একটাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ, আর একটাকে বলা হচ্ছে কি সম্বোধন পদ। এখন সম্বন্ধ পদ কোনটা, তাহলে আরেকটা নাম পদের সাথে যেটা সম্পর্ক সেটাকে বলছি কি সম্বন্ধ পদ। তাহলে সম্বন্ধ পদের সম্পর্কটা হচ্ছে এরকম যে দুইটা নাম পদের সম্পর্ক। যেমন আমরা যদি বলি রহিমের ভাই আজ ঢাকা যাবে, এখন খেয়াল করেন ঢাকা যাওয়ার সাথে রহিমের কি কোনো সম্পর্ক আছে? নাই, তার ভাইয়ের সাথে সম্পর্ক আছে। তাহলে এই যে রহিমের যে শব্দটা, এটা কি করলো, সম্বন্ধ স্থাপন করে দিল তার ভাইয়ের সঙ্গে, এটাকে আমরা বলছি কি সম্বন্ধ পদ। আচ্ছা, একটু স্পষ্ট করে লিখেন, এগুলো একটু ঝামেলা হয়েছে, পরের গুলো লিখবো না, সমস্যা নেই। আমি তো এগুলো বলে দিচ্ছি, প্রথম লিখছি নদীর মাছ ডিম পাড়ে, পরের গুলো ঠিক করে লিখবো। আচ্ছা, ও গো আজ তোরা যাস না ঘরের বাইরে। তাহলে এই যে সম্বোধন মানে হচ্ছে কি ডাকা, ও গো, ও হে, হ্যালো, হাই, এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সম্বোধন পদ। তাহলে দেখেন কারকের সংজ্ঞার সাথে মিলতেছে না, এই জন্য ওই দুইটা পদকে আমরা কি বলতেছি না, কারক বলছি না। এখন আসেন, এখন কারক এটা হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। আসেন পুরাতন যে বাংলা ব্যাকরণ বই অনুযায়ী, সেই অনুযায়ী আপনার হচ্ছে প্রথমত একটা হচ্ছে কর্তৃকারক, 2 নাম্বার হচ্ছে কর্মকারক, 3 নাম্বার হচ্ছে করণ কারক, 4 নাম্বার হচ্ছে অপাদান কারক, 5 হচ্ছে সম্প্রদান কারক, 6 নাম্বার হচ্ছে অধিকরণ কারক। আর নতুন যে বাংলা ব্যাকরণ বই, এটাতে কর্তৃ আছে, কর্ম আছে, করণও আছে, অপাদান আছে, এই সম্প্রদান নাই। ও সরি, ওইটাতে হচ্ছে অপাদানও নাই, অধিকরণ আছে। এই যে অপাদানের পরিবর্তে না 1 2 3, আচ্ছা সম্প্রদানের পরিবর্তে তারা যেটা দিছে সেটা হচ্ছে সম্বন্ধ কারক, যেটাকে আমরা আগে সম্বন্ধ পদ বলে জানতাম। এই বিষয়টা বোঝা গেছে? কি বললাম, কারক হচ্ছে কয় প্রকার? 6 প্রকার। তাহলে এখন তো স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি? আমার হাতের লেখা একটু খারাপ, তো এটা একটা সমস্যা। আচ্ছা, তাহলে কি বললাম যে নতুন বাংলা ব্যাকরণ বই অনুযায়ী শুধু এই সম্প্রদানটাকে বাদ দিয়ে কি করা হয়েছে, সম্বন্ধ কারক করা হয়েছে। আর বাকি যেগুলো আছে আপনার হচ্ছে কি কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক, এগুলো সব কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমার মনে হয় বোঝা গেছে। এখন আসেন তাহলে আমরা যে জিনিসগুলো শিখলাম যে কোনটা কারক কোনটা কারক নয়, বা কারক কত প্রকার, এই যে রিসেন্ট যে ঝামেলাটা সম্প্রদান আর সম্বন্ধ নিয়ে, এইটা
আপনার হচ্ছে কি সম্প্রদান কারক, মানে আপনার অধিকাংশ কি বলে, অধিকাংশ ব্যাকরণবিদ বলেন বা অধিকাংশ ইয়া বলেন, তারা হচ্ছে এটা বাদ দিতে চাইছিল আর কি, যেমন রবীন্দ্রনাথ বাদ দিতে চাইছে। আচ্ছা, আচ্ছা, আসেন তাহলে এই বিষয়টা গেল। এখন আসেন কারকের পর এখান থেকে যে টাইপের কোশ্চেন হয়, সাধারণত একটা বাক্য দেয়া থাকে, বাক্যের নিচে যে কোনো একটা অংশে দাগ দেয়া থাকে, এই দাগ দেওয়া অংশটুকু বা বোল্ড করা অংশটুকু আপনাকে জিজ্ঞেস করবে যে কোন কারকে কোন বিভক্তি। এই জন্য যেটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, সেটা হচ্ছে বিভক্তিগুলো আমাদেরকে জানতে হবে। বিভক্তিগুলো আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। আচ্ছা, এখন আসেন বিভক্তি কিরকম। ধরেন আমি লিখলাম নীলা ভাই আমার বন্ধু। আচ্ছা, দেখেন তো এই বাক্যটা একটু কিরকম লাগতেছে না, কনফ্লিক্ট করতেছে বাক্যটা। নীলা একটা নারীবাচক শব্দ, আমরা তাকে সম্বোধন করছি কি বলে, ভাই বলে, আবার বলছি কি যে বন্ধু। দেখেন এই জায়গায় যদি আপনি একটা র দিয়ে দেন, যদি বলি যে নীলার ভাই আমার বন্ধু, তাহলে বাক্যটাতে আর কোনো ঝামেলা নাই। এই যে রটা আমরা দিলাম, এইটার নামই হচ্ছে বিভক্তি। এই রটার নামই কি, বিভক্তি। তাহলে বিভক্তি কি বোঝা গেছে। বিভক্তির সংজ্ঞাটা আসেন এরকম ভাবে লিখেন, লিখেন শব্দের মধ্যে বা শব্দের সাথে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি, শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে, শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পরবর্তী শব্দগুলোর সাথে অন্বয় সাধন করে, তাকে বলে বা বলা হয় বিভক্তি। বিভক্তির সংজ্ঞাটা লিখে ফেলেন। তাহলে কি বললাম, শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পরবর্তী শব্দগুলোর সাথে অন্বয় সাধন করে, তাকে বলা হচ্ছে কি, বিভক্তি। তাহলে কি বললাম, যেটা শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পরবর্তী শব্দগুলোর সাথে কি করে, অন্বয় সাধন করে, তাকে বলা হচ্ছে কি, বিভক্তি। তাকে বলা হচ্ছে বিভক্তি। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা বিভক্তি দেখলাম, এই যে নীলা ভাই, এই যে র, এটা হচ্ছে কি বিভক্তি। এখন আসেন, এখন আমাকে বলেন যে বিভক্তি কয় প্রকার। বিভক্তি কত প্রকার? আচ্ছা, একজন একজন দিচ্ছে 7 প্রকার। থ্যাংক ইউ, 7 প্রকার। আরো বাকিরাও বলেন দেখি কত প্রকার বিভক্তি হচ্ছে। 7 প্রকার। আচ্ছা, সবাই রেসপন্স করবেন। 9 প্রকার, এটা কে লিখলো? ওটা মানে ভুল করে লিখছে। তিন্নি আক্তার, 8, তিন্নি খান, 8 প্রকার কিভাবে সম্ভব? আচ্ছা, এই যে পাইছি আমার অ্যান্সার।
রিফা রিসা। আচ্ছা, থ্যাংক ইউ। এখন অনেকেই বলতেছে। আচ্ছা, বিভক্তি হচ্ছে দুই প্রকার। সাতের সাথে বিভক্তির প্রকারভেদের কোনো রকম কোনো সম্পর্ক নাই। কি বললাম? সাতের সাথে বিভক্তির প্রকারভেদের কোনো রকম কোনো কি নাই, সম্পর্ক নাই। এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে কোশ্চেন। দেখেন, কোশ্চেন গুলো করা হয় এমন ভাবে, আপনার ধরেন বিভক্তি কত প্রকার, এই কোশ্চেনে আপনি যখন পাবেন দেখবেন প্রথম অপশনই দেয় 7 প্রকার, আর শেষের অপশনটা দেওয়া হচ্ছে 2 প্রকার। আপনি প্রথমেই তো দেখে মনে করবেন যে পাইছি একটা, কিন্তু কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে কি বললাম, বিভক্তির প্রকারভেদের সাথে সাতের কোন রকমের কোনো কি নাই, সম্পর্ক নাই। বিভক্তি দুই প্রকার। এই দুই প্রকার কি কি? দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি, দুই প্রকার। একটা হচ্ছে কি বললাম, একটা হচ্ছে কি শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। মানে শব্দের সাথে যে বিভক্তিগুলো যোগ হয় সেটাকে বলা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর ক্রিয়ার সাথে যে বিভক্তি যেগুলো যোগ হয় সেখান থেকে সেগুলো হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। এখান থেকে বাংলা শব্দ বিভক্তি আছে, তৎসম বা সংস্কৃত শব্দ বিভক্তি আছে। এইটাই বাংলা শব্দ বিভক্তি হচ্ছে 7টি। যারা জানতেন না লিখে বলেন, বাংলা শব্দ বিভক্তি 7টি। কি বললাম, বাংলা শব্দ বিভক্তি হচ্ছে কয়টা? 7টি। বাংলা শব্দ বিভক্তি হচ্ছে কয়টা? 7টি। তাহলে 7-এর সাথে বিভক্তির প্রকারভেদের কোন রকম কি নাই, সম্পর্ক নাই। বোঝা গেছে? যারা 7 প্রকার বলছিলেন, বাংলা শব্দ বিভক্তি 7টি। এই 7টা কি কি? এই 7টা আসেন, এই 7টা হচ্ছে প্রথমা। আচ্ছা, প্রথমা বা শূন্য, এটা কিন্তু মূলত ইনভিজিবল আর কি, অ বা শূন্য, এটা সবগুলোর সাথেই যুক্ত আছে। আচ্ছা, প্রথমা হচ্ছে ধরেন আপনার শূন্য, এটা লাগবে না। এরপর আসেন দ্বিতীয়া, যেটা দ্বিতীয়া বিভক্তি কোনগুলো? দ্বিতীয় হচ্ছে কি কে রে এরে। আচ্ছা, এরপর আসে তৃতীয়া বিভক্তি কোনগুলো? তৃতীয়া হচ্ছে কি দ্বারা, দিয়ে বা দিয়া কর্তৃক। এরপর আসেন চতুর্থী কোনগুলো? চতুর্থী আর দ্বিতীয়া সেম, কিন্তু ব্যবহার কি ভিন্ন। চতুর্থী আর দ্বিতীয়া কি বললাম, সেম, বাট ব্যবহার কি ভিন্ন। পঞ্চমী কোনগুলো? পঞ্চমী হচ্ছে হতে, থেকে, চেয়ে। আচ্ছা, এগুলো লাগবে কিন্তু, এগুলো লাগবে, বিভক্তিগুলো মুখস্থ করে রাখতে হবে। ষষ্ঠী হচ্ছে র আর হচ্ছে কি এর। সপ্তমী, যেটা সপ্তমী হচ্ছে কি এ, অন্তস্থ আ, তে, এতে, এই যে বিভক্তিগুলো লাগবে। খাতা কলম থাকলে লিখে ফেলেন। কি বলছি, প্রথমা হচ্ছে কি শূন্য, মানে এটা কোনো কিছু যুক্ত না থাকলে সেটাকে আমরা বলছি কি প্রথমা। দ্বিতীয় আসেন, দ্বিতীয় বলছি কি কে রে রে। তৃতীয় হচ্ছে কি, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী হচ্ছে দ্বিতীয়ার মতো, বাট ব্যবহার কি আছে, ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। পঞ্চমী হচ্ছে হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী হচ্ছে কি র আর এর। সপ্তমী হচ্ছে কি এ, অ, তে, এতে। আচ্ছা, তাহলে বিভক্তি বোঝা গেছে, লিখতে পারছেন? মনে থাকবে বিভক্তিগুলো? বিভক্তি, এই যে বাংলা শব্দ বিভক্তি 7টি, বুঝতে পারছেন? আচ্ছা, এক বচন বহু বচন কোনো সমস্যা নেই, এক বচন গুলো পারলে বহু বচন গুলো পারবেন। আমি একটা লিখছি আর কি, এগুলো এক বচনে, হ্যাঁ ঠিক বলছেন, কিন্তু এক বচন পারলে বহু বচন গুলো পারবেন। আচ্ছা, এখন আসেন, এখন এখান থেকে একটা নোট লিখেন। নোটটা হচ্ছে এরকম, এই যে এখানে তৃতীয়া প্লাস পঞ্চমী, এই দুইটা যে বিভক্তি আপনি পাইলেন, এই বিভক্তি দুটো হচ্ছে অনুসর্গ। এই তৃতীয় আর পঞ্চমী বিভক্তি এগুলো আসলে কি অনুসর্গ। আপনার অনেক সময় আপনার পরীক্ষা আসবে এরকম যে নিচের কোন বিভক্তিগুলো অনুসর্গের কাজ করে, বা নিচের কোনগুলো প্রকৃত অর্থে বিভক্তি নয় কিন্তু অনুসর্গ। তাহলে তখন আপনাকে আনসার দিতে হবে কি, এই যে তৃতীয় আর পঞ্চমী, মানে দ্বারা দিয়া কর্তৃক আর কি হতে, থেকে, চেয়ে, এই যে এগুলো যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি অনুসর্গ। কি বললাম তাহলে? দ্বারা দিয়ে কর্তৃক, আর মানে এক কথায় তৃতীয় আর পঞ্চমী যে এগুলো হচ্ছে কি অনুসর্গ, এগুলো হচ্ছে কি অনুসর্গ। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের কারক সম্পর্কে বেসিক যে কথাবার্তা, কারক কি,
কারক কত প্রকার, বিভক্তি কি, বিভক্তি কত প্রকার, কোনগুলো বিভক্তি, কোনটা কিভাবে আমরা কি করব, এই টাইপ কথাবার্তা। এখন আমরা কারকের আলোচনায় যাব। আচ্ছা, কারকের আলোচনাটা আমরা দুই ভাবে করব। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে খুবই সহজ সাদামাটা আলোচনা, আপনাদের বইপত্র বা লেকচার শিটে যেরকম আছে সেরকম। আরেকটা আলোচনা হচ্ছে আমরা দেখব, আচ্ছা অন্বয়, হ্যাঁ ভালো প্রশ্ন করছেন, বলতেছি। আচ্ছা, বাঁধন কুণ্ড। আরেকটা জিনিস যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি বলে, সেটা হচ্ছে এডমিশন টেস্টে কি টাইপের কোশ্চেন আসতেছে, বা কঠিন যে বিষয়গুলো বা একটা আরেকটার সাথে তুলনা, কনফ্লিক্ট বিষয়গুলো, এগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, একজন প্রশ্ন করছে অন্বয়, এই বিষয়টা কি? আচ্ছা, বীজগণিতে করছেন না অন্বয় ফাংশন, বীজগণিতে অন্বয় ফাংশন করছেন না, সেই অন্বয় সেম বিষয়। অন্বয় মানে হচ্ছে সম্পর্ক বা রিলেশন। অন্বয় মানে হচ্ছে কি সম্পর্ক বা কি রিলেশন, সম্পর্ক স্থাপন করা, সেটাকে বলা হয় কি অন্বয় স্থাপন করা। আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, চতুর্থটা কি? চতুর্থটা হচ্ছে দ্বিতীয়ার মতো, কে রে রে, এটা যেমন দ্বিতীয়া, এটাই আবার কি চতুর্থ বা চতুর্থী, একই কথা, কিন্তু এটার হচ্ছে কি আছে, মানে ব্যবহারগত পার্থক্য আছে, সেগুলো আমরা জানবো। এটার যে ব্যবহারগত পার্থক্য আছে সেগুলো আমরা জানবো। আচ্ছা, এখন আসেন, এখন তাহলে আমরা শুরু করি। প্রথমত লিখেন যে কর্তৃকারক। কর্তৃকারক। আচ্ছা, কর্তৃকারকের আরেক নাম হচ্ছে কর্তা, অথবা ইংরেজিতে আপনারা সাবজেক্ট করছেন না, ইংরেজিতে যে সাবজেক্ট করছেন সেটা কি বললাম, কর্তৃকারকের আরেক নাম হচ্ছে কি কর্তা, বা ইংরেজিতে যে সাবজেক্ট করছেন সেইটা। আচ্ছা, এখন আসেন কর্তৃকারকের সংজ্ঞা কি আসলে। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যেটা লিখবেন, লিখেন যে যা ক্রিয়া সম্পাদন করে সেটাই হচ্ছে কর্তৃকারক। আর একটু ভালোভাবে ব্যাকরণিক ভাবে লিখেন, লিখেন যে বিশেষ্য বা সর্বনাম, যে বিশেষ্য অথবা কি বললাম সর্বনাম ক্রিয়া সম্পাদন করে, যে বিশেষ্য বা সর্বনাম, যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পাদন করে সেটাই হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, আসেন কি বললাম, যে বিশেষ্য বা সর্বনাম কি করে ক্রিয়া সম্পাদন করে সেটাই হচ্ছে কি কর্তৃকারক। তাহলে একটা বিষয় হচ্ছে যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পাদন করে সেটাই কি বলছি আমরা কর্তৃকারক। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু লিখে নেন, আরেকটা নোট টাইপ, নোট টাইপ যেটা লিখবেন, লিখেন বাক্যের ক্রিয়াপদকে, বাক্যের ক্রিয়াপদকে লিখেন, বাক্যের ক্রিয়াপদকে লিখেন, বাক্যের ক্রিয়াপদকে, বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, এটা আপনার ধরেন 90% ক্ষেত্রে হবে, সবগুলোর ক্ষেত্রে হবে না, 90% ক্ষেত্রে এরকম হবে যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি, বাক্যের ক্রিয়াপদকে কি বললাম, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি কর্তৃকারক বা কর্তা বা সাবজেক্ট, একই কথা। তাহলে কি বলছি, বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি কর্তৃকারক, কর্তা বা সাবজেক্ট।
পেজ অ্যাড করে দেন তো। আচ্ছা আসেন এক্সাম্পল দিলেই মোটামুটি অনেক ক্লিয়ার হয়ে যাবে নাকি। যেমন আচ্ছা আমরা কিছু এক্সাম্পল দেখি, একটা দুটো এক্সাম্পল দেখি। যেমন আসেন একটা এক্সাম্পল লিখলাম, মেয়েরা গান গাচ্ছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল লিখলাম, ধরেন সাকিব 5 উইকেট পেয়েছে। সাকিব 5 উইকেট পেয়েছে। আচ্ছা আর একটা লিখি, একটু এডমিশন টাইপ এক্সাম্পল লিখি। শিমুল গাছটির বড় বার বেড়েছে। পুরো লাইনটা ছিল লক্ষ্মীছাড়া শিমুল গাছটির বড় বার বেড়েছে। আচ্ছা তিনটা বিষয় একটু খেয়াল করেন, দেখেন ক্লাসে কি আপনারা আছেন? আচ্ছা তিনটা বিষয় একটু খেয়াল করেন, দেখেন মেয়েরা গান গাচ্ছে, তাহলে আমি যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে কারা গাচ্ছে, তাহলে একটা প্রশ্ন একটা অ্যান্সার পাওয়া যাচ্ছে কি মেয়েরা। আচ্ছা সাকিব 5 উইকেট পেয়েছে, যদি আমরা প্রশ্ন করি যে কে পেয়েছে ক্রিয়াপদকে, তাহলে একটা অ্যান্সার পাওয়া যাচ্ছে কি সাকিব। আর যেটা বললাম শিমুল গাছটির বড় বার বেড়েছে, এই যে দেখেন বলছিলাম যে কে বা কারা দ্বারা প্রশ্ন করে 90% ক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে, কিন্তু এই টাইপ কিছু ক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে এখন এখানে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কি বেড়েছে। এখন এক্ষেত্রে আমি কি দ্বারা প্রশ্ন করেও কি কর্তৃকারক পাবো, কিন্তু ঝামেলার জায়গাটা হচ্ছে যে দেখতে হবে যে এই কি দ্বারা প্রশ্ন করে আমি যে উত্তরটা পাচ্ছি সেইটাই কি, সেইটাই হচ্ছে মানে কার্যটা সম্পাদন করতেছে কিনা, সেইটাই ক্রিয়া সম্পাদন করতেছে কিনা। হ্যাঁ এখানে শিমুল গাছটাই ক্রিয়া সম্পাদন করতেছে, তাহলে শিমুল গাছটা হচ্ছে কি কর্তা বা কর্তৃকারক। তাহলে দেখেন এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন তাহলে এই যে মেয়েরা গান গাচ্ছে, কারা গাচ্ছে মেয়েরা, তাহলে এটা হচ্ছে কি কর্তৃকারক বা কর্তা। সাকিব শিমুল গাছ এগুলো সবগুলো হচ্ছে কি কর্তৃকারক বা কর্তা। এখন আসেন আমরা কিছু আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, তার আগে আসেন আমরা একটু কর্মকারকটা দেখে আসি। আচ্ছা কর্মকারক, আচ্ছা এটার একটু প্রকারভেদ আছে, এটা আলোচনা করি। কর্মকারক দেখার আগে লিখেন কর্তৃকারক 4 প্রকার। বললাম কর্তৃকারক বা কর্তা 4 প্রকার। 4 প্রকার। প্রথম 1 নাম্বার আসেন, প্রথম 1 নাম্বার যেটা লিখবেন, প্রথম 1 নাম্বার যেটা লিখবেন লিখেন মুখ্য কর্তা। মুখ্য কর্তা। 2 নাম্বার আসেন, 2 নাম্বার যেটা লিখবেন প্রযোজক কর্তা। 3 নাম্বার আসেন, 3 নাম্বার লিখেন প্রযোজ্য কর্তা। আচ্ছা 4 নাম্বার বেতিয়ার, 4 নাম্বারটা সব থেকে গুরুত্বপূর্ণ, ওটা আমরা পরে দেখতেছি। আগে এই তিনটা আসেন, এই তিনটা আগে বোঝেন। প্রথমটা তাহলে কি বললাম, প্রথমটা হচ্ছে কি মুখ্য কর্তা। 2 নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে প্রযোজক কর্তা। 3 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে কি প্রযোজ্য কর্তা।
আচ্ছা, প্রথমত আসেন মুখ্য কর্তা, এটা হচ্ছে নিজের কাজ নিজে করা। তাহলে কি বলছি, মুখ্য কর্তাটা কি, এটা হচ্ছে কি নিজের কাজ নিজে করা, মানে যে নিজের কাজটা নিজে নিজেই করতেছে সেটাকে আমরা বলছি কি, এটা হচ্ছে কি মুখ্য কর্তা। আচ্ছা, এখন আসেন প্রযোজক আর প্রযোজ্য, এই দুইটা বিষয় কি। প্রযোজক যেটা, এটা হচ্ছে নিজে না করে অন্যকে দিয়ে করানো, নিজে না করে অন্যকে দিয়ে করানো, অন্যকে দিয়ে করানো। তাহলে কি বললাম, মুখ্য কর্তা হচ্ছে কি নিজের কাজটা নিজে করা। এরপর যেটা বলছি প্রযোজক, প্রযোজক হচ্ছে কি নিজে না করে অন্যকে দিয়ে করানো। আর তারপর হচ্ছে প্রযোজ্য, প্রযোজ্যর যে বিষয়টা সেটা হচ্ছে কারো অধীনস্থ থেকে নিজে করা, কারো অধীনস্থ থেকে নিজে করা। কি বললাম তাহলে, কারো অধীনস্থ থেকে কি করা, নিজে নিজে কাজ করা, সেটা হচ্ছে কি প্রযোজ্য। আচ্ছা, এই তিনটা জিনিস কি বুঝতে পারছেন। প্রথম বলছি মুখ্য কর্তা, মুখ্য কর্তা হচ্ছে নিজের কাজ নিজে করা। এরপর যেটা বললাম প্রযোজক কর্তা, আচ্ছা প্রযোজক কর্তা, প্রযোজক যেটা বলছি নিজে না করে অন্যকে দিয়ে করানো। আর শেষে যেটা বললাম প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা হচ্ছে কি কারো অধীনস্থ থেকে নিজে করা, কারো অধীনস্থ থেকে কি নিজে করা, কারো অধীনস্থ থেকে নিজে করা। আচ্ছা, এখন আমি তিনটা এক্সাম্পল দেই, আপনারা একটু কাইন্ডলি বলেন যে কোনটা কিসের মধ্যে পড়ে। ধরেন রাখাল গরুকে ঘাস খাওয়ায়। আচ্ছা, কি বললাম, রাখাল গরুকে কি করে, ঘাস খাওয়ায়। আচ্ছা, এখন আসেন, এখন বলেন যে রাখাল কোন ধরনের কর্তা। বলেন রাখাল কোন ধরনের কর্তা বলেন। আচ্ছা, প্রযোজক, প্রযোজ্য, মুখ্য, সবগুলোই অ্যান্সার আসছে। আচ্ছা আসেন দেখেন, খেয়াল করেন, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখন এই যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল কি নিজে ঘাস খাচ্ছে বলেন তো, রাখাল কি নিজে ঘাস খাচ্ছে, রাখাল কিন্তু কি করতেছে না, নিজে ঘাস খাচ্ছে না, সে কি করতেছে না, নিজে ঘাস খাচ্ছে না, ঘাস খাচ্ছে কে, গরু। তাহলে দেখেন নিজে না করে কি করতেছে, সে আরেকজনকে দিয়ে ঘাসটা খাওয়াচ্ছে। এখন গরু চাইলেই কিন্তু যে কোনো জায়গায় ঘাস খেতে পারবে না, সে কিন্তু কি রাখালের অধীনস্থ, রাখাল যেখানে বেঁধে রাখবে বা যে জায়গাটায় খাওয়াবে সেই জায়গাটাই খাইতে হবে, তার মানে এইটা হচ্ছে কি প্রযোজক। এখন আসেন গরু, গরুটা কি হবে তাহলে, গরু হচ্ছে রাখালের অধীনস্থ, গরু হচ্ছে কি রাখালের অধীনস্থ, এই জন্য গরু হচ্ছে কি প্রযোজ্য। কাজটা কে করতেছে, কাজটা গরুই করতেছে, বাট কার অধীনস্থ থেকে, সেটা হচ্ছে রাখালের অধীনস্থ থেকে, তাহলে গরু হচ্ছে কি প্রযোজ্য। তাহলে বুঝতে পারছেন কোনটা প্রযোজক আর কোনটা প্রযোজ্য। আচ্ছা, যারা মুখ্য বলছিলেন, মুখ্য হচ্ছে এই যে এগুলো, যেমন ধরেন যদি বলি মেয়েরা গান গাচ্ছে, নিজেরাই গান গাচ্ছে, তাহলে এটা কি মুখ্য। সাকিব 5 উইকেট পেয়েছে, সাকিব নিজেই পাইছে, এটা কি মুখ্য। আচ্ছা, শিমুল গাছটা নিজেই বেড়েছে, এটা হচ্ছে কি মুখ্য। আচ্ছা আসেন আর একটা বলি, এটা বলেন দেখি তাহলে। আরেকটা, ধরেন বললাম শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক কোন কর্তা বলেন। এখন শিক্ষক কি নিজে নিজে পড়তেছে, শিক্ষক কিন্তু এই যে একজন বলছে মুখ্য। আচ্ছা, শিক্ষক কি নিজে পড়তেছে, শিক্ষক কিন্তু নিজে পড়তেছে না, শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে, মানে ছাত্ররা পড়তেছে,
শিক্ষক এই বিষয়টাকে তত্ত্বাবধান করতেছে, মানে যে কাজটা তিনি নিজে না করে আরেকজনকে দিয়ে করাচ্ছেন, তাহলে এইটা এখন হয়ে যাবে কি প্রযোজক কর্তা। আচ্ছা এখন আসেন, এটা প্রযোজক হয়ে গেল, যদি আমি প্রশ্নটা এরকম করি, ধরেন আমি প্রশ্ন করলাম যে শিক্ষক ছাত্রদের, ধরেন বললাম যে থাপড়াচ্ছেন, এখানে একটা থ লাগা দিলাম। এখন বলেন, এখন শিক্ষক কোন কর্তা? এই সুমা প্রযোজ্য কিভাবে ভাই? ছাত্র হচ্ছে প্রযোজ্য, আগে ছিল। এখন যদি বলি শিক্ষক ছাত্রদের থাপড়াচ্ছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, এখন হচ্ছে মুখ্য, কারণ এখন শিক্ষক নিজের কাজটা কি করতেছে, নিজেই করতেছে। আচ্ছা তাহলে বুঝতে পারছেন কোনটা প্রযোজক, কোনটা প্রযোজ্য, কোনটা হচ্ছে কি মুখ্য। এই তিনটা গেল। 4 নাম্বার আসেন, 4 নাম্বার, এই তিনটা তো বুঝতে পারছেন। আচ্ছা 4 নাম্বার আসেন, 4 নাম্বার যেটা সেটা হচ্ছে বেতিহার, বেতিহার কর্তা। চার নাম্বার আসেন, কি বলছি, 4 নাম্বার হচ্ছে কি বেতিহার কর্তা। আচ্ছা বেতিহার, বেতিহার গুরুত্বপূর্ণ, বেতিহার থেকে প্রশ্ন হয়। বেতিহার আসেন, বেতিহার হইতে হলে 3টা শর্ত লাগবে। কয়টা শর্ত লাগবে? সামনে আমরা বেতিহার বহুব্রী পড়বো, বেতিহার নিয়ে অনেক কিছু আছে। আর বেতিহার হতে হলে সবসময় মনে রাখবেন 3টা শর্ত লাগবে। 3টা শর্ত লাগবে। প্রথম 1 নাম্বার শর্ত যেটা আসেন লিখেন, একই সময়ে হইতে হবে। 2 নাম্বার যেটা একই স্থানে হতে হবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন কর্তা থাকতে হবে। বেতিয়ার বোঝাচ্ছি, আগে এই 3টা কন্ডিশন লিখে নেন। কি বলছি, বেতিয়ার হতে হলে 3টা শর্ত লাগবে। একটা বলছি কি একই স্থানে হতে হবে, আর একটা কি বললাম একই সময়ে হইতে হবে। এরপর যেটা বলছি সেটা হচ্ছে কি ভিন্ন ভিন্ন কর্তা থাকতে হবে। একই সময় একই স্থান এবং ভিন্ন ভিন্ন কর্তা থাকলে তখন আমরা সেটাকে কি বলতে পারবো, তখন আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে বেতিহার। আচ্ছা কিরকম দেখেন, এক্সাম্পল পরীক্ষায় আসবে, নিচের কোনটি বেতিহার কর্তার উদাহরণ? আমি কোশ্চেন দেখাচ্ছি কিছুক্ষণ পর। আপনার ধরেন বললো এরকম রাজায় রাজায় যুদ্ধ, তাহলে দেখেন রাজায় রাজায় যুদ্ধই, রাজায় রাজায়, এটা হচ্ছে বেতিহার কর্তার উদাহরণ। এটা হচ্ছে কিসের, কোন কর্তার উদাহরণ? বেতিহার কর্তা। কেন বেতিহার কর্তা? আপনার খেয়াল করেন, দেখেন যে রাজায় রাজায় দুইজন আলাদা আলাদা কর্তা। আচ্ছা দুই জায়গা থেকে যুদ্ধ করা যায়? তার মানে একটা জায়গায় আসতে হবে। দুই সময়ে যুদ্ধ করা যায়? দুই সময়ে যুদ্ধ করা যায় না। তার মানে একই সময় একই স্থান এবং কি হতে হবে, ভিন্ন ভিন্ন কর্তা হইতে হবে। সেটাকে আমরা বলছি কি বেতিহার, সেটাকে আমরা কি বলছি বেতিহার। আচ্ছা এখন আসেন দেখেন, লেকচার 5 তো আজকে, তাই না? দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই জায়গা থেকে যে টাইপের কোশ্চেন, এই যে খেয়াল করেন, একটা বিষয় খেয়াল করেন, এই যে ওই গেল, এই যে দেখেন বলতেছে কি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা কোন কর্তা বলেন দেখি কি হবে আনসার? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কোন কর্তা বলেন কি হবে?
প্রযোজক কর্তা, এই তো পারছেন। আচ্ছা, বেথিয়া টেথিয়া নিয়ে এগুলো নিয়ে প্রশ্ন আছে, আমি পরে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা হচ্ছে এখান থেকে চার কর্তা যে চার প্রকার এটা আমরা দেখলাম। এখন আসেন, এখন আমরা কর্মে চলে যাব। কর্মকারক, কর্মকারক বা হচ্ছে কি অবজেক্ট, কর্মকারক বা অবজেক্ট। আচ্ছা, এখানে ছাত্রদের, এখানে ছাত্ররা মানে প্রযোজ্য যেটা চিন্তা করতেছেন এটা হবে না আর কি, প্রযোজ্য এটা হবে না। প্রযোজ্য হচ্ছে কারো অধীনস্থ থাকলে তখন হবে। এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে ছাত্রদের বলছে, ও ছাত্রদের, ছাত্রদের প্রযোজ্য করতে হবে না, কোন কারক সেগুলো আমরা কারকের আলোচনায় আসি তখন আমরা ইয়া করবো। আচ্ছা, শিক্ষক মুখ্য, শিক্ষক মুখ্য। এখন আসেন দেখুন কর্মকারক, কর্মকারক বা হচ্ছে কি অবজেক্ট। কর্মকারক বা অবজেক্টের সংজ্ঞাটা এইভাবে লিখেন, যাকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হচ্ছে কি কারক? কর্মকারক। কর্মকারক, যাকে আশ্রয় করে কি হয় ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হচ্ছে কি কর্মকারক। ছাত্র কি, ছাত্র কিছু না, এখানে কি বললাম, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হচ্ছে কি কর্মকারক। কর্মকারকের ক্ষেত্রে আসেন সেম বিষয়, 90% ক্ষেত্রে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, কি বা কাকে দ্বারা যদি ক্রিয়াকে প্রশ্ন করেন যে উত্তরটা আপনি পাবেন সেটা হচ্ছে কর্মকারক বা কর্মপদ, একই কথা। কি বললাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম, কর্তৃকারকে কি ছিল, কর্তৃকারকে ছিল এরকম যে কি কে বা কারা, আর কর্মকারকে ছিল কি, কর্মকারকে আছে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে কর্মপদ বা কর্মকারক। আচ্ছা, এখান থেকে কর্মপদ হচ্ছে দুই প্রকার, এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখেন, যদি বলি বাবা আমাকে একটি সাইকেল কিনে দিলেন, কি বললাম, বাবা আমাকে একটি কি কিনে দিলেন, সাইকেল কিনে দিলেন। আচ্ছা, খেয়াল করেন, বাবা আমাকে একটি সাইকেল কিনে দিলেন। প্রথমত আমরা যদি আসি এই বাক্যের ভার্ব কি, ভার্ব হচ্ছে কি কিনে দিলেন বা দিলেন। এখন আসেন কি কিনে দিলেন। আচ্ছা, আগে শুরু থেকে শুরু করি, যদি বলি কে কিনে দিলেন তাহলে কি বাবা, বাবা হচ্ছে কি তাহলে আমাদের কর্তা। এখন আসেন কি কিনে দিলেন, সাইকেল, তাহলে সাইকেল একটা কি কর্ম। এরপর আসেন কাকে কিনে দিলেন, আমাকে কিনে দিলেন, এই যে আমাকে, এইটাও একটা কি কর্ম, আমাকেটাও একটা কি কর্ম। তাহলে এখানে দুইটা কর্মপদ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কি আমাকে, আর একটা কর্মপদ যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি সাইকেল। তাহলে একটা হচ্ছে আমাকে আর একটা কি সাইকেল। এখন আসেন এই দুইটা কর্মপদের একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। কি বলছি, একটা হচ্ছে কি মুখ্য কর্ম আর একটা হচ্ছে কি গৌণ কর্ম। এখন আপনাদেরকে বলতে হবে যে কোনটা মুখ্য কর্ম, উপরের বাক্যে কোনটা মুখ্য কর্ম বলেন। বাবা আমাকে একটি সাইকেল কিনে দিলেন, এই বাক্যটাতে কোনটা মুখ্য কর্ম, সাইকেল। আচ্ছা, একজন অ্যান্সার দিচ্ছে সাইকেল, একজন বলছে আমাকে, আবার আমাকে সাইকেল। আচ্ছা, আসেন বাকিরাও রেসপন্স করেন দেখি একটু। আচ্ছা, একজন বলছে বস্তুবাচকটা মুখ্য। আচ্ছা, ভালো বলছেন, আসেন। আচ্ছা, থ্যাংক ইউ যারা বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন খেয়াল করেন, আপনারা এইসব মানে মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করবেন তাহলে আর কি সুবিধা হবে। দেখেন, আমি ওই বোঝানোরই চেষ্টা করতেছি আপনাদেরকে। এখন আসেন আচ্ছা, এটা পুরোটা বাদ দিয়ে আমরা সুন্দর করে লিখি। আচ্ছা,
দেখেন এখন খেয়াল করেন কোনটা মুখ্য কোনটা গৌণ এগুলো মুখস্থ করা যাবে না, বোঝার চেষ্টা করতে হবে। দেখেন যদি এই বাক্যটা বাবা আমাকে একটি কিনে দিলেন, আচ্ছা দেখেন তো এই বাক্যটা কি হয়েছে? যদি আমি বলি যে বাবা আমাকে একটি কিনে দিলেন, না। কেন হয় নাই? কারণ এই বাক্যে একটা আসক্তির অভাব আছে, যে একটি এই বিশেষণটার পরে একটা বিশেষ্য হবে, যে এই জায়গাটা আসলে কি হবে। তাহলে যেটা ছাড়া বাক্যটা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না সেটা হচ্ছে মুখ্য। মুখ্য মানে হচ্ছে প্রধান। কি বললাম? যেটা ছাড়া একটা সেন্টেন্স স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না সেটা হচ্ছে কি মুখ্য। এখন আসেন তাহলে বুঝতে পারছেন যে কোনটা মুখ্য। তাহলে সাইকেলটা হচ্ছে কি মুখ্য, আর সাইকেলটা হচ্ছে কি বস্তুবাচক। এখন সেগুলোতে আসতেছি। এখন দেখেন যদি আমি এই বাক্য এখান থেকে যদি আমি এটা বাদ দিতাম, ধরেন এইটা আমি বাদ দিলাম, লিখলাম যে বাবা একটি সাইকেল কিনে দিলেন। আচ্ছা এখন দেখেন তো এই বাক্যে কি কোনো প্রশ্ন থাকে যে বাবা একটি সাইকেল কিনে দিলেন? কোনো প্রশ্ন থাকতেছে না। তার মানে এই যে আমাকে, যেটা এই ওয়ার্ডটা সেন্টেন্সে না থাকলেও চলে, এটাকে বলা হচ্ছে কি গৌণ, এটাকে বলা হচ্ছে কি গৌণ। তাহলে তো বুঝতে পারছেন কোনটা মুখ্য আর কোনটা কি গৌণ। এখন আসেন এমসিকিউ এর জন্য যে বিষয়গুলো লিখবেন, লিখেন মুখ্য যেটা এইটা হচ্ছে বস্তুবাচক। মুখ্যর পাশে লিখেন এইটা হচ্ছে কি বাচক? বস্তুবাচক। সেই সাথে যেটা লিখবেন যে মুখ্য এইটার সাথে বিভক্তি যুক্ত হয় না। আপনার পরীক্ষায় প্রশ্ন হবে এরকম যে কোন কর্মের সাথে বিভক্তি যুক্ত হয় না, তাহলে আনসার কি হবে? মুখ্য কর্ম। কি বললাম? কোন কর্মের সাথে কি হয় না? বিভক্তি যুক্ত হয় না, তাহলে সেক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে কি মুখ্য কর্ম। তাহলে গৌণ কর্ম যেটা এর বিপরীত, গৌণ কর্মগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক, এই যে আমাকে, আর এটার সাথে কি হয় তাহলে বিভক্তি যুক্ত হয়। এই যে আমাকে বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে এই দুটো জিনিস বোঝা গেছে। এই নোটগুলো লিখে ফেলেন। একটা লিখবেন কি মুখ্য কর্ম, এটা হচ্ছে কি বস্তুবাচক, আর বস্তুবাচক এই মুখ্য কর্মের সাথে কি হয় না? বিভক্তি যুক্ত হয় না। আর একটা বিষয় যেটা লিখবেন গৌণ কর্ম, এটা হচ্ছে কি ব্যক্তিবাচক, আর ব্যক্তিবাচকের সাথে কি হয়? বিভক্তি যুক্ত হয়। ব্যক্তিবাচকের সাথে বিভক্তি যুক্ত হয়। বিভক্তি যুক্ত হয়। আচ্ছা এখন আসেন তাহলে আমরা এক্সাম্পল গুলোতে ফিরে যাই। ওই যে আমরা লিখছিলাম, আপনাদের মনে আছে? ধরেন কি লিখছিলাম আমরা, যে মেয়েরা গান গাচ্ছে। এখন এখানে যদি প্রশ্ন করি কি গান গাচ্ছে, মানে কি গাচ্ছে, তাহলে অ্যান্সার পাওয়া যায় কি গান গাচ্ছে। এরপর দেখেন যদি প্রশ্ন করি কি পেয়েছে, 5 উইকেট পেয়েছে বা উইকেট পেয়েছে। আচ্ছা বড় বার বেড়েছে, যদি বলি কি বেড়েছে, তাহলে অ্যান্সার পাওয়া যাচ্ছে কি বার বেড়েছে। আর ওই যে বললাম বাবা আমাকে একটি সাইকেল কিনে দিলেন, কি কিনে দিলেন, কাকে কিনে দিলেন। আচ্ছা তাহলে এই টাইপ যেগুলো সেগুলো হচ্ছে কি, তাহলে এই যে গান, এই যে উইকেট, এই যে বার, এগুলো হচ্ছে কোন কোন কারক? এগুলো হচ্ছে কি কর্মকারক। এগুলো হচ্ছে কোন কারক? কর্মকারক। কেন কর্মকারক? কারণ দেখেন এগুলোকে কেন্দ্র করে কি হচ্ছে? ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এগুলোকে কেন্দ্র করে কি হচ্ছে? ক্রিয়া সম্পন্ন হচ্ছে। একে আশ্রয় করে কি হচ্ছে? ক্রিয়া সম্পন্ন হচ্ছে। এখন আসেন, এখন আমি কিছু এক্সাম্পল লিখি, আপনারা আমাকে বলবেন যে কোনটা কোন কারক। একটু দাঁড়ান। আচ্ছা আমরা লিখি কর্ম ভার্সেস কর্তৃ। প্রথম আসেন এই যে এগুলো হচ্ছে পরীক্ষা টাইপ আর কি, এডমিশন টাইপ। জল পড়ে, জলের নিচে দাগ। এরপর আসেন যদি বলি ট্রেন চলে, ট্রেনের নিচে দাগ। এরপর আসেন 3 নাম্বার, আসেন লিখলাম
রহিমকে যেতে হবে, রহিমের নিচে দাগ। এরপর আসেন 4 নাম্বার, আসেন লিখি রহিমকে যেতে দাও। আচ্ছা, এই 4টাই থাক। এই 4টা আপনারা এখন বলেন দেখি কোনটা কোন কারক। প্রথম আসেন জল কোন কারক, বিভক্তি লাগবে না, বিভক্তি আপনারা পারবেন, বিভক্তি লাগবে না। তারপর আসেন ট্রেন কোন কারক, তারপর আসেন রহিমকে যেতে হবে, রহিমকে যেতে দাও কোন দুইটা কোন কারক। যেতে খেতে যে কোনো একটা মনে করলেই হবে, সমস্যা নেই। প্রথম আসেন, প্রথম বলেন দেখি। আচ্ছা, 1 নাম্বার জল পরে কর্ম বলতেছেন অনেকেই। আচ্ছা, 2 নাম্বার। আচ্ছা, আচ্ছা, যে যেটা পারেন অ্যান্সার দেন, 1 2 3 4 এভাবে লিখে অ্যান্সার দিতে থাকেন। যে যেটা পারেন অ্যান্সার দিতে থাকেন, আমি দেখতেছি। 3 নাম্বার কর্তা। আচ্ছা, কর্ম। একটু রেসপন্স করেন, একটা হলেও লিখেন, মানে যে কোনো একটা হলেও লিখেন। আচ্ছা, আচ্ছা, দেখেন আপনারা যে যা লিখছেন লিখছেন। দেখেন এখন এই যে দেখেন এই দুইটার ক্ষেত্রে আমি প্রথমে বলছিলাম, এখন আরো ভালো করে বলবো। দেখেন আপনারা সরাসরি কি করতেছেন, যে কি পড়ে বা কি চলে, তাই তো? কি পড়ে বা কি চলে। আচ্ছা, কি পড়ে জল পড়ে, কি চলে ট্রেন চলে, এই সেন্সে আপনারা অ্যান্সার দিচ্ছেন কি কর্ম। বাট এইটা কনফিডেন্টলি ভুল উত্তর। কি বললাম, এই সেন্সে আপনারা আনসার দিচ্ছেন কি কর্ম, 1 ও 2 কর্ম। এটা কনফিডেন্টলি ভুল উত্তর। কনফিডেন্টলি কি বললাম, ভুল উত্তর। এই 1 2 দুইটাই হচ্ছে কর্তা বা কর্তৃকারক। 1 2 দুইটাই হচ্ছে কর্তা বা কর্তৃকারক। 1 এবং 2 দুইটাই হচ্ছে কর্তা বা কর্তৃকারক। লিখেন, দুইটাই হচ্ছে কর্তৃকারক, দুইটাই হচ্ছে কি কর্তৃকারক। এই 1 এবং 2 দুইটাই হচ্ছে কর্তৃকারক বা কর্তা। আগে লিখেন, তারপর আমি বুঝাচ্ছি। দুইটাই হচ্ছে কি বললাম, কর্তৃকারক বা কর্তা। আচ্ছা, দেখেন কি জন্য কর্তৃকারক বা কর্তা। এই যে জল পড়ে, জল কিন্তু নিজেই পড়ছে, ট্রেনটা কিন্তু কি নিজে নিজেই চলছে। এখান থেকে একটা নোট লিখেন, নোট 1 এবং 2 এর ক্ষেত্রে, নোট ফর 1 এবং 2। 1 এবং 2 এর ক্ষেত্রে একটা নোট লিখেন। নোটটা যেটা লিখবেন, লিখেন কর্মকর্তৃবাচ্যের সাথে, এখন তো আবার বাচ্য পড়াইতে হবে, কর্মকর্তৃবাচ্যের সাথে, কর্মকর্তৃবাচ্যের সাথে কি দ্বারা প্রশ্ন করে, কি দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্তা। সেটা হচ্ছে কি কর্তা। কি বলছি, কর্মকর্তৃবাচ্যের সাথে কি দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি কর্তা। দেখেন কর্মকর্তৃবাচ্য হচ্ছে কোনগুলো, যেগুলো, যে বাচ্চগুলো আপনার কি টাইপ, মানে কর্মপদ কিন্তু কর্তার মতো বিহেভ করে আর কি। এগুলো যখন আমরা বাচ্চা পড়বো তখন আরো ডিটেলস করবো। কিন্তু কর্মকর্তৃবাচ্যে এই যে জল পড়ে, কি বলছি আমরা, সংজ্ঞা কি বলছি, যে হচ্ছে যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পাদন করে। এখানে কিন্তু ক্রিয়া সম্পাদন করতেছে জলটা। এই যে ট্রেন চলে, চলা ক্রিয়াটা সম্পাদন করতেছে কিন্তু ট্রেন। এই জন্য জল আর ট্রেন দুইটা হচ্ছে কি কর্তৃকারক বা কর্তা। এই দুইটা বোঝা গেছে? এই দুইটা বুঝতে পারছেন? প্রথম 1 2 বুঝতে পারছেন? 1 2 বোঝা গেছে। আচ্ছা, এখন আসেন 3 4। 3 4 এর ক্ষেত্রে এই যে রহিমকে যেতে হবে,
আর রহিম কি বলে, রহিমকে যেতে হবে আর রহিমকে যেতে দাও, কোনটা কি হবে বলেন? প্রথম রহিমকে হচ্ছে লিখে দিচ্ছি আমি, প্রথম যেটা এটা হচ্ছে কর্তৃকারক, আর দ্বিতীয় যেটা এটা হচ্ছে কর্মকারক। দ্বিতীয়টা হচ্ছে কি বললাম, কর্মকারক, আর প্রথমটা হচ্ছে কি কর্তৃকারক। কেন কর্মকারক আর কর্তৃকারক আমি বোঝাচ্ছি, আসেন। তাহলে আরেকটা নোট লিখেন, লিখেন নোট ফর 2 এবং 3, 2 এবং 3 এর জন্য যে নোটটা লিখবেন, দেখেন খেয়াল করেন। প্রথমটা আমরা বললাম যে রহিমকে যেতে হবে, এটা কর্তৃকারক। এই বাক্যে ভার্ব কোনটা হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন তো ভার্বকে প্রশ্ন করা যায় যে হচ্ছে কাকে যেতে হবে বা কে যাবে, এই টাইপ একটা প্রশ্ন করা যাচ্ছে না? প্রশ্ন করা যায়। আচ্ছা, এইটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স, এটা হচ্ছে একটা কি বললাম, প্যাসিভ সেন্টেন্স। আর কারকের ক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্স গুলোকে অ্যাক্টিভ করে তারপর কারক নির্ণয় করতে হয়। কারকের ক্ষেত্রে কি বললাম, প্যাসিভ সেন্টেন্স গুলোকে অ্যাক্টিভ করে তারপর কি করতে হয়, কারক নির্ণয় করতে হয়। আচ্ছা, এই জন্য তাহলে কে যাবে, রহিম যাবে। এটা কে যাবে, রহিম যাবে। তাহলে দেখেন এইটা একটা অ্যান্সার পাওয়া যাচ্ছে, কিন্তু পরেরটাতে খেয়াল করেন, রহিমকে যেতে দাও। এখন দেখেন দাও হচ্ছে কি ক্রিয়াপদ। এখন আপনি খেয়াল করেন, যদি বলি যে কাকে দাও, রহিমকে দাও, বা মনে করেন আপনার এইটার সাথে ক্রিয়ার সাথে রহিমকে এটার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নাই, এই জন্য এটা হচ্ছে কি কর্ম, এই জন্য এটা হচ্ছে কি কর্ম। আচ্ছা, নোট যেটা লিখবেন, লিখেন এইভাবে, লিখেন যে প্যাসিভকে অ্যাক্টিভ করে, প্যাসিভকে অ্যাক্টিভ করে কারক নির্ণয় করতে হয়, কারক নির্ণয় করতে হয়। তাহলে রহিমকে যেতে হবে, কে যাবে, রহিম যাবে। কে যাবে, রহিম যাবে, মানে রহিমকে যেতে হবে, রহিম যাবে। তাহলে কে যাবে, রহিম যাবে, তাহলে এটা হয়ে গেল কি কর্তা বা কর্তৃকারক। এখন আসেন পরেরটাকে, রহিমকে যেতে দাও, এই যেতে দাওটা আরেকজনের হাতে, কিন্তু কাকে যেতে দাও তখন আমরা পাচ্ছি কি রহিমকে, তখন তাহলে এটা হবে কি কর্ম। বুঝতে পারছেন? এগুলো খুবই মানে একটু উচ্চমার্গীয় পড়াশোনা টাইপ আর কি, কিন্তু এডমিশনে আসে এই টাইপ। তাহলে এই যে এই বিষয়গুলো বুঝতে হবে আপনাকে। বোঝা গেছে? তাহলে 1 2 3 4 বুঝতে পারছেন? 1 2 3 4 বুঝতে পারছেন? প্রথম নোটটা আবার বলেন। প্রথম নোটটা যেটা বলছি, কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলে সেটা হবে কি, কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলে সেটা কর্তা হয়ে যাবে। যেমন আমি এই যে প্রথমে বলছিলাম যে লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় বার বেড়েছে, এই যে দেখেন শিমুল গাছটির বড় বার বেড়েছে, পাইছেন, দেখছেন শিমুল গাছটির বড় বার বেড়েছে। এখন তাহলে খেয়াল করেন বাড়ছে কে, শিমুল গাছটা বাড়ছে, তাই না? এখানে এই যে কি দ্বারা প্রশ্ন করে কি বেড়েছে, আমরা অ্যান্সার পাচ্ছি শিমুল গাছটা, বা কার বার বেড়েছে, অ্যান্সার পাচ্ছি কি শিমুল গাছটা। কিন্তু আপনার আমরা বলছিলাম যে অধিকাংশ ক্ষেত্রে 90% ক্ষেত্রে কি কে বা কারা দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়। তাহলে কি দ্বারা যে অ্যান্সার পাওয়া যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এটা এইভাবে হচ্ছে যে এই শিমুল গাছটা নিজেই বেড়েছে। সংজ্ঞা আমরা দিছিলাম, দেখেন এরকম সংজ্ঞাটা আমরা বলছিলাম যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে, এখানে ক্রিয়া সম্পাদনটা করতেছে শিমুল গাছটা নিজেই, এই জন্য। আচ্ছা, এই ক্লাস রেকর্ডেড থাকবে, আপনারা পরে দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আসেন কর্তৃকারক কর্মকারক গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো অনেক প্রথম নোটটা 1 2 এর জন্য, শেষের নোটটা 2 3, শেষের নোটটা হচ্ছে কি বলে 2 3 না, সরি 3 4 এর জন্য, 3 4 এর জন্য, 3 4 এর জন্য, 3 4 তাজুল ইসলাম 3 4 এর জন্য। আচ্ছা, তাহলে কর্তৃকারক গেল, কর্মকারক গেল, এগুলো আরো এক্সাম্পল দেওয়া যেত কিন্তু সময় নাই, আমাদের হাতে সময় খুবই কম। আচ্ছা, এবার আসেন করণ কারক। করণ কারক আসেন, করণ শব্দের অর্থ যেটা লিখবেন, লিখেন যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দের অর্থ কি বললাম, যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দের অর্থ কি বলছি, যন্ত্র, সহায়ক বা উপায়, বা মাধ্যম, বা মাধ্যম। এখন আসেন করণের ক্ষেত্রেও সেম অবস্থা, যেটা লিখবেন, লিখেন কি দিয়ে বা কি উপায়ে
বা কি মাধ্যমে, এগুলো দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে করণ কারক। কি বলছি? কি দিয়ে, কি উপায়ে, কি মাধ্যমে, এগুলো দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পাই সেটাই হচ্ছে কি করণ কারক। কি দিয়ে, কি উপায়ে, কি মাধ্যমে, এগুলো দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পাই তাহলে সেটাই হচ্ছে কি করণ কারক। এখন আসেন যদি বলি সে কলম দিয়ে লেখে, তাহলে দেখেন লেখার উপায় বা উপকরণ বা মাধ্যম কি কলম, কলমটাকে ইউজ করে কাজ করা হচ্ছে, তাহলে কলম কোন কারক? করণ কারক। আচ্ছা দেখেন যদি বলি জগতে কীর্তিমান হয় সাধনায়, জগতে কীর্তিমান হয় সাধনায়, তাহলে দেখেন কীর্তিমান হওয়ার জন্য একটা উপায় কি সাধনা, এই যে সাধনা হচ্ছে কি তাহলে করণ কারক। এরপর আসেন যদি আরো এক্সাম্পল দেই, দেখেন সে কানে শোনে না, সে কানে শোনে না, তাহলে দেখেন তার শোনার একটা মাধ্যম বা উপায় হচ্ছে কি কান, তাহলে তার শোনার একটা মাধ্যম বা উপায় হচ্ছে কি কান, এই যে শোনার একটা মাধ্যম বা উপায় কান, এই কারণে কান হচ্ছে কি করণ কারক। দেখেন যদি বলি ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে, এই যে দেখেন ঘর ভরার একটা উপায় বা উপকরণ হচ্ছে কি ফুল, তাহলে এই যে ফুলে ফুলে এটাও কি করণ কারক। তারপর দেখেন যদি বলি শিকারী বিড়াল গোফে চেনা যায়, তাহলে তাকে চেনার উপায় কি গোফ, গোফ দ্বারা তাকে চেনা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি করণ কারক। তাহলে করণ বুঝতে পারছেন কি বললাম, করণ শব্দের অর্থ হচ্ছে কি যন্ত্র, সহায়ক, উপায় বা কি মাধ্যম। এরপর যেটা বলছি কি দিয়ে, কি উপায়ে, এগুলো দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি করণ কারক। এরপর যা বললাম সে কলম দিয়ে লিখে করণ কারক, জগতে কীর্তি মানে সাধনায়, সাধনা করণ কারক, সে কানে শোনে না, এটাও কি, তাহলে কান তার শোনার উপায় বা মাধ্যম করণ কারক, ফুলে ফুলে ঘর ভরেছে এটা হচ্ছে কি করণ কারক। এখন আসেন করণের বেসিক ধারণা তো পাইছেন, এখন একটু জটিল যেগুলো সেগুলোর দিকে যাই। যেমন ধরেন কর্ম ভার্সেস করণ। প্রথমত আসেন যদি বলি গতকাল রহিম ও করিমের মধ্যে লাটিম খেলা হয়েছে, লাটিমের নিচে দাগ। আরেকটা আসেন যদি বলি সেম বাক্য, সেম বাক্য মনে করেন দিলাম আগামীকাল রহিম ও করিমের মধ্যে লাটিম খেলা হবে, দুইটাতে লাটিমের নিচে দাগ, বলেন দেখি কোনটা কোন কারক? হ্যাঁ এটা অ্যান্সার দিতে হবে, বলেন গতকাল রহিম ও করিমের মধ্যে লাটিম খেলা হয়েছে, লাটিমের নিচে দাগ। আর যেটা বলছি আগামীকাল রহিম ও করিমের মধ্যে লাটিম খেলা হবে, লাটিমের নিচে দাগ। আচ্ছা একদম বলছেন কর্মকরণ ফারিহা, ভালো অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। এরপর এটা বলতে থাকেন দেখি কোনটা কোন কারক হবে এই দুইটার মধ্যে। আর কেউ নাই, ও একাই পারে, আপনারা কেউ পারেন না? আচ্ছা আসেন দেখেন ভালো অ্যান্সার দিচ্ছেন অনেকেই, অনেকেই পারেননি। দেখেন প্রথমত চিন্তা করেন যদি প্রথমটাতে বলা হচ্ছে এটা হচ্ছে কর্ম, কেন কর্ম?
দেখেন বলতেছে যে আগামীকাল রহিম এবং করিমের মধ্যে লাটিম খেলা হয়েছে, এটা একটা খেলার কথা বলতেছে। তাহলে কি হয়েছে বা কি খেলা হয়েছে, আমরা অ্যান্সার পাচ্ছি কি লাটিম খেলা হয়েছে। কিন্তু দেখেন যখন বলছে আগামীকাল রহিম এবং করিমের মধ্যে লাটিম খেলা হবে, এটা কি খেলা হবে, এইটাকে আপনার প্রশ্ন করতে হবে যে কি দিয়ে খেলা হবে। তাহলে এই লাটিম খেলাটা একটা মাধ্যম বোঝাচ্ছে যে লাটিমের মাধ্যমে কি হবে, খেলাটা হবে। তাহলে প্রথমটা হচ্ছে কর্ম, দ্বিতীয়টা হচ্ছে করণ। অনেকেই পারছেন, অধিকাংশ জনই পারছেন, তাদেরকে থ্যাংক ইউ। অধিকাংশ জনই পারছেন, তাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি কর্ম, দ্বিতীয়টা হচ্ছে কি করণ। সহজ এক্সাম্পল ছিল মোটামুটি আর কি। আচ্ছা এখন আসেন আরেকটা এক্সাম্পল আসি। লিখেন সে তাস খেলে। 2 নাম্বার লিখেন তারা কল ব্রিজ খেলে। বলেন দেখি কোনটা কি হবে। প্রথমটা হচ্ছে তাসের নিচে দাগ, 2 নাম্বারটা হচ্ছে কল ব্রিজের নিচে দাগ। আচ্ছা এত সময় নেই, আমি বলে দিচ্ছি। দেখেন তাস খেলে, এটা কিন্তু হচ্ছে তাস দিয়ে কি করা হয়, তাস খেলা হয়। তাস দিয়ে কি করা হয়, তাস খেলা হয়। তার মানে খেলার নাম এবং উপকরণ কি একই। সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি করণ, তাসের মাধ্যমে খেলা হচ্ছে। আর খেয়াল করেন কল ব্রিজ, কল ব্রিজ বা ক্রিকেট যেটাই বলি না কেন, এইটা কিন্তু দেখেন ক্রিকেট দিয়ে কিন্তু ক্রিকেট খেলা হয় না, বা কল ব্রিজ দিয়ে কিন্তু কল ব্রিজ খেলা হয় না, তাস দিয়ে কল ব্রিজ খেলা হয়। এইটা শুধুমাত্র একটা কি বোঝাচ্ছে, খেলার নাম বোঝাচ্ছে। এরকম খেলার নাম বুঝাইলে সেটা হয়ে যাবে কি কর্ম। খেলার নাম বুঝাইলে সেটা কি হয়ে যাবে কর্ম। তাহলে এটা বোঝা গেছে কি বলছি। যদি ওইটাকে ইউজ করে খেলা হয়, ব্যবহার করে খেলা হয়, ওইটার মাধ্যমে খেলা হয়, তখন সেটা হবে করণ। আর যদি ওইটা দ্বারা শুধুমাত্র খেলার নাম বোঝায়, যেমন ক্রিকেট, ক্রিকেট খেলা হয় ব্যাট আর বল দিয়ে, কিন্তু ক্রিকেট একটা খেলার নাম, তখন সেটা কি হয়ে যাবে কর্ম। আর যদি ওটাকে ইউজ করে খেলা হয় তখন সেটা হয়ে যাবে কি করণ। এখন আসেন 4 নাম্বার আসি। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে কি অপাদান। 4 নাম্বার অপাদান যেটা লিখবেন, লিখেন যা থেকে কোনো কিছু চ্যুত বিচ্যুত। আমি শব্দগুলো লিখে দিচ্ছি। লিখেন যা থেকে কোনো কিছু চ্যুত বিচ্যুত স্থানান্তরিত। আচ্ছা এরপর লিখতে পারেন ভীত, তারপর হচ্ছে রক্ষিত, পতিত, উৎপন্ন, অনেক কিছু আছে। এক কথায়, এক কথায় বলতে পারেন মানে মাইনাস হয় আর কি। মানে মাইনাস হয় বলতে স্থানান্তরিত হয়। তাহলে কি বললাম, যা থেকে কোনো কিছু চ্যুত বিচ্যুত স্থানান্তরিত রক্ষিত ভীত পতিত উৎপন্ন এগুলো হয়, সেগুলোকে বলা হচ্ছে কি অপাদান কারক। সেগুলোকে বলা হচ্ছে কি অপাদান কারক। এখন তাহলে এটা যদি অপাদানের সংজ্ঞা হয়, বলেন দেখি গাছ থেকে পাতা পড়ে, এখানে তাহলে পাতা কোন কারক, বলেন পাতা কোন কারক। এটা সবাই রেসপন্স করবেন, যতজন আছেন 44 জন, বলেন পাতা কোন কারক। গাছ থেকে পাতা পড়ে, পাতা কোন কারক। আচ্ছা একজন বলছে কর্তা, একজন বলছে কর্ম, বাকিটা কই, অপাদান, কর্ম, অপাদান, অপাদান, কর্ম, কর্তা, কর্তা, করণ। আচ্ছা আপনারা মনে হয় ভালো বুঝতে পারতেছেন না বিষয়গুলো। দেখেন প্রথম যারা কর্তা বলতেছেন ভাই, আপনারা কিভাবে বলতেছেন আমার মাথায় কাজ করতেছে না। পাতা তো ক্রিয়া সম্পাদন করতেছে না, প্রথম কথা এইটা। মানে দ্বিতীয় কথা যেটা হচ্ছে, যারা করণ বলতেছেন এখানে উপায় মাধ্যম উপকরণ কোনোটাই বোঝাচ্ছে না, তাদেরটাও ভুল। তৃতীয় কথা যারা অপাদান আর কর্ম বলতেছেন তারা মোটামুটি বোঝার লাইনে আছেন আর কি। আচ্ছা এখন দেখেন কি পড়ে, তাহলে ডেফিনেটলি আমরা অ্যান্সার পাচ্ছি কি যে কর্ম এটা। আচ্ছা যারা অপাদান বলতেছেন তারা না বুঝে বলছেন, অপাদানটা আরেকবার বোঝেন। অপাদানের মেইন জিনিস যেটা, যা থেকে যেটা চ্যুত বিচ্যুত হয় সেটা অপাদান বোঝানো। কি বললাম, যা থেকে কোনো কিছু চ্যুত বিচ্যুত হয় সেটা হচ্ছে কি অপাদান, যা থেকে, যা থেকে। তাহলে দেখেন এখন পাতাটা যে চ্যুত বিচ্যুত হচ্ছে, এটা কই থেকে হচ্ছে, গাছ থেকে হচ্ছে। তার মানে ডেফিনেটলি গাছ হচ্ছে অপাদান। এখন বলেন অপাদান বুঝতে পারছেন সবাই। অপাদান বলতে সবসময় উৎস বোঝায়। কি বোঝায়,
উৎস বোঝায়, উৎস বোঝায়, উৎস স্থানটাই হচ্ছে অপাদান। অপাদান বুঝতে পারছেন? যে বলছিলেন যে অপাদান বোঝেন নাই, এবার বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আরো আসি, যদি এরকম বলি যে বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে সাপের ভয়, এখন বলেন ভয় কোন কারক হবে? ভয়, ধরেন ভয়ের নিচে দাগ, ভয় কোন কারক? ভয় কোন কারক হবে বলেন? যারা আগে বোঝেন না, এই যে তাসনিম, বলেন ভয় কোন কারক হবে? বর্ষাকালে সাপের ভয়, ভয় কোন কারক হবে? ভয় হচ্ছে সুমা উপাদান। সুমা, আপনি বুঝতেছেন না, দেখেন খেয়াল করেন, বর্ষাকালে সাপের ভয়। আচ্ছা এখন আসেন, যদি আমি বলি যে কিসের ভয়, বা বর্ষাকালে সাপের ভয় থাকে, এখানে ধরেন একটা ইয়ে আছে যে থাকে, তাহলে কি থাকে? ভয় থাকে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? কর্ম। কিন্তু দেখেন এই ভয়ের উৎস কি? ভয়ের উৎসটা হচ্ছে কি? সাপ, তখন সাপ হয়ে যাবে কি? অপাদান। এখানে কি কোনো কিছুর উৎস হিসেবে ভয় আসতেছে? কোনো কিছুর উৎস হিসেবে কিন্তু ভয় আসতেছে না, তাহলে সাপ হচ্ছে অপাদান আর ভয় হচ্ছে কর্ম। যদি মানে আমি ইয়া লিখি নাই, ধরেন বর্ষাকালে সাপের ভয় থাকে ক্রিয়াপদ, তাহলে কি থাকে? ভয় থাকে। এখন দেখেন কিসের ভয়? সাপের ভয়। এই ভয়ের উৎসটা কি? ভয়ের উৎসটা হচ্ছে কি? সাপ, তাহলে সাপ হচ্ছে কি? অপাদান আর ভয় হচ্ছে কি? কর্ম। এবার বোঝা গেছে? এবার বুঝতে পারছেন? বলেন অপাদান বলতে, বারবার বলতেছি, সবসময় কি বোঝাবে? উৎস বোঝাবে, উৎস বোঝাবে। অপাদান বলতে সবসময় কি বোঝাবে? উৎস বোঝাবে। উৎস, এই যে ভয়ের উৎস হচ্ছে সাপ, এই জন্য সাপ হচ্ছে কি? অপাদান আর ভয় হচ্ছে কি? কর্ম। আর উৎস থেকে যেটা সৃষ্টি হবে সেটা ডেফিনেটলি কর্ম। উৎস থেকে যেটা সৃষ্টি হবে সেটা কি? ডেফিনেটলি কি? কর্ম। আচ্ছা বুঝতে পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা এখন আসেন, তাহলে এটা গেল হচ্ছে কি? অপাদান। অপাদানগুলো এরকমই, আরো এক্সাম্পল দেওয়া যেত। আমরা আসি অপাদানের পর যেটা, আসেন সম্প্রদান। সম্প্রদান, সম্প্রদান এটা এখন নতুন ব্যাকরণে নাই, কিন্তু পুরাতন ব্যাকরণে আছে। অনেক ব্যাকরণবিদ, যেমন অনেক সময় প্রশ্ন আসে এরকম যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন, সেটা হচ্ছে কি? সম্প্রদান কারক। সম্প্রদানে যেটা লিখবেন, লিখেন যাকে সত্য ত্যাগ করে, যাকে সত্য ত্যাগ করে অথবা স্বার্থ ত্যাগ করে, মানে নিঃস্বার্থ ভাবে আর কি, স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দেয়া হয়, সেটাই হচ্ছে অপাদান। সেটাই হচ্ছে সম্প্রদান, সরি অপাদান বলে ফেলছি মনে হয়। কি বললাম? যাকে সত্য ত্যাগ করে বা স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দেয়া হয়, সেটাই হচ্ছে কি? সম্প্রদান। সেটাই হচ্ছে কি? সম্প্রদান। সেটাই হচ্ছে সম্প্রদান। যাকে সত্য বা স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দেয়া হয়, সেটাকেই আমরা বলছি কি? সম্প্রদান। আচ্ছা দেখেন, যদি সম্প্রদান মোটামুটি দুই তিন টাইপের হয় আর কি, বোঝাচ্ছি আমি। প্রথমত একটা টাইপ হচ্ছে, যদি বলি সন্ত্রাসীকে চাঁদা দাও। আচ্ছা, আরেকটা হচ্ছে ধরেন মসজিদ বা মন্দিরে চাঁদা দাও। আচ্ছা, তাহলে একটা কি বললাম? যে সন্ত্রাসীকে চাঁদা দাও, আর একটা বললাম কি মসজিদ বা মন্দির, মানে মন্দিরে চাঁদা দাও। আচ্ছা এখন দেখেন তো, সন্ত্রাসীকে কি আপনি এটা ইচ্ছা করে দিচ্ছেন বা নিঃস্বার্থ ভাবে দিচ্ছেন? এটা কিন্তু আপনি একটা চাপের মুখে দিচ্ছেন, এটা কিন্তু একটা চাপের মুখে দিচ্ছেন। তাহলে এইটা কাকে চাঁদা দাও, তখন এটা হয়ে যাবে কি? কর্ম। এটা হয়ে যাবে কি? কর্ম। এক্সাম্পলটা অনেক টাফ এক্সাম্পল হয়ে গেছে, পরে সহজ এক্সাম্পল দিচ্ছি। আর মসজিদ বা মন্দিরে আমরা নর্মালি কি করি? স্বেচ্ছায় দেই, তাই না? স্বেচ্ছায় দেই, এবং এইটা কি? নিঃস্বার্থ ভাবে দেই, দান করতেছি আর কি, সত্যও থাকে না আমার, যে কোনো সত্যও থাকে না, এইভাবে দিয়ে দিচ্ছি। তাহলে এইটা হবে কি? এইটা যেটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি? সম্প্রদান। এই যে এই টাইপ একটা হয় বস্তুবাচকের ক্ষেত্রে। আরেকটা যেটা হয়, মনে করেন, ধরেন বললাম
ধোপাকে কাপড় দাও। ধোপাকে কাপড় দাও। আরেকটা ধরেন বললাম যে গরিবদের টাকা দান করো। আচ্ছা, এখন আসেন এই দুইটা বিষয় নিয়ে ঝামেলা আছে, বুঝতে হবে আপনাকে। দেখেন তো, ধোপাকে কাপড় দাও, তাহলে কাকে দাও? ধোপাকে দাও। এখন এইটাকে আপনি নিঃস্বার্থভাবে দিচ্ছেন, এটা আবার আপনি ফেরত নেবেন না? ফেরত নেবেন, এই জন্য এটা হয়ে গেল কি কর্ম। ফেরত নেবেন, এই জন্য এটা হয়ে গেল কি কর্ম। আচ্ছা, আর কাপড়টাও কি? কাপড়টা হচ্ছে কি কর্ম। কাপড়টা হয়ে যাচ্ছে কি কর্ম। এখন আসেন এখানে বলেন এই দুইটা কি হবে? গরিব আর টাকা, এখানে কোনটা কি হবে বলেন? গরিব কি হবে, টাকা কি হবে বলেন দেখি? গরিব আর টাকা কোনটা কি হবে বলেন? গরিব আর টাকা কোনটা কি হবে বলেন দেখি? আচ্ছা, গরিবদের দেওয়ার কথা বলছে, তার মানে কি নিঃস্বার্থ ভাবেই বলছে। আচ্ছা, একজন বলছেন যে গরিব হচ্ছে কি কর্ম, টাকা হচ্ছে কি সম্প্রদান। আচ্ছা, এখন আসেন এখান থেকে দেখেন, টাকা হচ্ছে কর্ম, টাকা হচ্ছে কি কর্ম, আর গরিব হচ্ছে সম্প্রদান। আপনারা যারা বলতেছেন তারা ভুল বলতেছেন। টাকা হচ্ছে কর্ম, গরিব হচ্ছে কি সম্প্রদান। হ্যাঁ, তাসনিম, তাসমিম ঠিক বলছেন। আচ্ছা, এখন আসেন একটা নোট লিখেন এখান থেকে। নোট যেটা লিখবেন, প্রথমত একটা নোট লিখেন। লিখেন সকল সম্প্রদান কারকই কর্মকারক। সকল সম্প্রদান কারকই কর্মকারক। আচ্ছা, পার্থক্যের জায়গাটা কোনটা? সম্প্রদানগুলো কি হয় নিঃস্বার্থভাবে হয়, কর্মগুলো কি হয় না নিঃস্বার্থভাবে হয় না। তাছাড়া বাকি সবই এক। দেখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি কর্ম পাচ্ছিলাম না? সেম বিষয়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাচ্ছি সম্প্রদান পাচ্ছি। তাহলে একটা বিষয় যেটা, সকল সম্প্রদানকারক কি কি কর্মকারক। কোন জায়গায় যদি সম্প্রদানের জায়গায় সম্প্রদান অপশনে না থাকে, তখন আমরা কি দেবো কর্মকারক দাগাবো। এখন আসেন নোট নাম্বার 2। নোট নাম্বার 2 যেটা লিখবেন, লিখেন বস্তুবাচক সম্প্রদান হয় না। বস্তুবাচক সম্প্রদান হয় না, সম্প্রদান হয় ব্যক্তিবাচক। সম্প্রদান হয় কি ব্যক্তিবাচক। 9-10 পুরাতন ব্যাকরণ বইয়ে দেখবেন সম্প্রদানের ওইখানে এই কথাটা লেখা আছে। কি বললাম তাহলে? বস্তুবাচক কি হয় না, সম্প্রদান হয় না, আর সম্প্রদান কি হয় ব্যক্তিবাচক হয়। এই দুইটা নোট আগে লিখেন, তারপর বুঝাচ্ছি আর কি, বুঝা দিচ্ছি আমি। এই দুইটা নোট লিখে ফেলবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই বুঝাচ্ছি। মসজিদ তো ব্যক্তি নয় স্যার, বুঝাচ্ছি স্যার, আসতেছি দাঁড়ান। প্রথমত হচ্ছে মানে কি বলে, প্রথম নোটটা বলছিলাম প্রথম দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে, আর দ্বিতীয় নোটটা বলছি পরের দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে। এই যে এই দুইটা ক্ষেত্রে ধোপাকে আর গরিবকে বোঝাচ্ছি। আপনাদের যত প্রশ্ন আছে আমি বোঝাচ্ছি। আগে লিখেন, লিখছেন? নোট দুইটা লেখা শেষ? আচ্ছা, লেখা শেষ হলে এখন দেখেন, বললাম কি যে বস্তুবাচক সম্প্রদান হয় না। এটা হচ্ছে এই ক্ষেত্রে দেখেন, আপনি গরিবদের টাকা দিলেন, যদি একই লাইনে একই সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক আর বস্তুবাচক থাকে, ডেফিনেটলি আপনি যাকে দিচ্ছেন, দেখেন প্রশ্ন করার আগে সম্প্রদানের সংজ্ঞা দেখেন। যাকে সত্য ত্যাগ করে আপনি দিচ্ছেন সেটা হচ্ছে সম্প্রদান। কি বললাম? যাকে সত্য ত্যাগ করে আপনি দিচ্ছেন সেটা হচ্ছে কি সম্প্রদান। আপনাকে বলে নাই যে যেটা দিচ্ছেন, যেটা দিচ্ছেন এটা বলে নাই, যেটা দিচ্ছেন এটা কিন্তু বলে নাই, যাকে দিচ্ছেন সেটা হচ্ছে কি সম্প্রদান। এখন আসেন আপনি খেয়াল করেন, দেখেন ধোপাকে কাপড় দাও, এটা তো সম্প্রদানের ঝামেলাই নেই। দেখেন গরিবদের টাকা দাও, তাহলে দেখেন টাকা কি সম্প্রদান হবে? আপনি কাকে দিচ্ছেন টাকাটা? গরিবদের, তার মানে গরিব কি সম্প্রদান, তার মানে গরিব কি সম্প্রদান। এইটা বোঝাইতে গিয়ে আমি লিখছি যে বস্তুবাচক সম্প্রদান হয় না, যেহেতু টাকা কি বস্তুবাচক, ওইটা কি হয় না সম্প্রদান হয় না। সম্প্রদান হবে কি ব্যক্তিবাচক, কারণ ব্যক্তিবাচককে কি করা হচ্ছে দেওয়া হচ্ছে। তাহলে এইটা গেল একটা বিষয়। একজন যিনি প্রশ্ন করছেন আসাদ, যে স্যার মসজিদ তো কি নয়,
মসজিদ তো কি নয়, ব্যক্তি নয়, মসজিদ তো বস্তু। এখন আসেন দেখেন, এই যে মসজিদে বা মন্দিরে চাঁদা দাও, এখন দেখেন আপনি কাকে দিচ্ছেন, এইটা বস্তু ঠিক আছে, কিন্তু আপনি দিচ্ছেন কাকে? চাঁদা কিন্তু সম্প্রদান না, চাঁদা হচ্ছে কি কর্ম, চাঁদাটা হচ্ছে কি কর্ম, যাকে দিচ্ছেন এখানে ব্যক্তি নয়, তারপরেও আপনি তো মসজিদটাকে দিচ্ছেন, এটা তো একটা এন্টিটি, এটা একটা কি এন্টিটি, বস্তু হলেও কি এটা একটা মানে আপনার কি বলে প্রাতিষ্ঠানিক ভ্যালু আছে, ওইটাকেই আপনি কি দিচ্ছেন। এই যে যাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সম্প্রদান। আমার বোঝানোর যেটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, এই কন্ডিশন গুলো ফিল আপ করতে হবে, যাকে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে এখন এখানে তো মসজিদকেই দেওয়া হচ্ছে, তার মানে এটা কি সম্প্রদান। এরপরে আসেন ব্যক্তিবাচক বস্তুবাচকের বিষয় যখন আসবে তখন কি কোনটা হবে সম্প্রদান, ব্যক্তিটা হবে কি সম্প্রদান, আর বস্তুটা হয়ে যাবে কি কর্ম। বোঝা গেছে? আসাদ যে প্রশ্ন করছিলেন বা যারা মানে কনফিউজিং ছিলেন, বুঝতে পারছেন এখন কোনটা সম্প্রদান আর কোনটা কর্ম? আবার একই প্রশ্ন করে যে মসজিদ তো নাকি এটা আগের প্রশ্ন ছিল? ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে থ্যাংক ইউ। এটা হচ্ছে যাকে দেওয়া হচ্ছে, এই হিসেবে মসজিদ কি হয়ে গেছে, সম্প্রদান হয়ে গেছে। এটা দুই ভাবে হয়, বস্তুর ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কেন সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন? বাদ দিতে চেয়েছিলেন প্রথমত এটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ থেকে ধার করা, দ্বিতীয়ত এইটা হচ্ছে মানে ইমোশনাল টাইপ আর কি, ব্যাকরণ তো লজিক দিয়ে চলে, ব্যাকরণ লজিক দিয়ে চলে, এটা হচ্ছে ইমোশনাল টাইপ, এই যে শর্ত বা স্বার্থ ত্যাগ করে দেয়া, এই জন্য বাদ দিতে চেয়েছিলেন আর কি। এইটার মানে যদি মানে লিগালি চিন্তা করেন ওইরকম ভ্যালিডিটি নাই, এই জন্য এটা বাদ দিতে চেয়েছিলেন। আচ্ছা, তাহলে আমাদের 5টা হয়ে গেল। এরপর আসেন, এরপর শেষে যেটা থাকতেছে সেটা হচ্ছে কি অধিকরণ কারক। আচ্ছা, আপনারা শেষ পর্যন্ত একটু থাকেন, আপনাদের সাথে আজকে কিছু কথাবার্তা বলবো না, কিছু গল্প টল্প করলাম, আপনাদের চেহারা টেহারা দেখলাম। না মানে সবসময় তো যেটা হয় যে ক্লাসে পড়াইতে পড়াইতেই সময় চলে যায়, গল্প টল্প করার সময় হয় না আর কি। আচ্ছা আসেন দেখেন, অধিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়, একটা হচ্ছে স্থান, আর একটা বিষয় যেটা বলছে যে সেটা হচ্ছে কাল। এই 3টা জিনিস বোঝায় অধিকরণের ক্ষেত্রে। কি বললাম? সময়, স্থান বা কাল, এই 3টা জিনিস বোঝাবে। এখন দেখেন সময় আর কালের মধ্যে পার্থক্যটা হচ্ছে কাল হচ্ছে একটু বড় টাইপ, যেমন 3 ঘন্টার ক্লাস ভাই কেউ করবে না, 2 ঘন্টার ক্লাসই করতে চায় না। প্রথম দিকে ছিল 55 জনে, এখন চলে আসছে 41 জনে। আচ্ছা, অধিকরণের বিষয়টা হচ্ছে দেখেন যে সময় স্থান বা কাল বোঝাবে, সময় স্থান বা কি বললাম যে কাল বোঝাবে, সময় স্থান বা কাল। কাল হচ্ছে বড় সময়, শরৎকাল, গ্রীষ্মকাল, সময়টা হচ্ছে স্পেসিফিক টাইম আর কি, আর যে কোনো স্থান বোঝাবে। আচ্ছা, এখন এখান থেকে ধরেন যদি বলি যে আমরা এখন ফার্ম গেটে আছি, এই যে ফার্ম গেট একটা স্থান বোঝাচ্ছে, এটা কি অধিকরণ কারক। যদি আমরা বলি যে আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশ একটা স্থান বোঝাচ্ছে, এটাও কি অধিকরণ কারক। যত ছোট স্থানই হোক, যত বড় স্থানই হোক, সেটা কি হবে অধিকরণ কারক। এখন আসেন সময়, যদি বলি রাত 10টার সময় ঘুমাতে যাবে, এটা কি হয়ে যাচ্ছে অধিকরণ কারক। আচ্ছা আসেন, আবার যদি এরকম বলি যে হচ্ছে কি বলে, ধরেন শরৎকালে কাশফুল ফোটে, এই শরৎকালটাও হচ্ছে কি, এই শরৎকালটাও হচ্ছে কি কি বলে অধিকরণ কারক। এই এখানে দেখেন একটু জটিল করে ফেলছে ব্যাকরণ বিদ্যা, এই কাল বা সময় এই টাইপ যে অধিকরণ গুলো আছে, এগুলোকে বলা হচ্ছে কালাধিকরণ অথবা সময়াধিকরণ। কালাধিকরণ অথবা কি বললাম সময়াধিকরণ আর কি। শেষে অধিকরণ যোগ করছে, কালের শেষে অধিকরণ যোগ করছে, সময়ের শেষে অধিকরণ যোগ করছে। তাহলে কি বললাম? আর দেখেন স্থানের যে অধিকরণটা,
এই স্থানের অধিকরণটাকে বলা হচ্ছে স্থানাধিকরণ। স্থানাধিকরণ মানে স্পেসিফিক করছে আর কি। স্থানের যে অধিকরণটা এটাকে বলা হচ্ছে কি স্থানাধিকরণ, এটাকে ওরা আরো কি করছে স্পেসিফিক করছে। আচ্ছা, এই স্থানাধিকরণ এইটা আবার তিন প্রকার। এইটা আবার কি তিন প্রকার। ওই তিন প্রকার দেখার আগে আমরা আরেকটা অধিকরণ দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধিকরণ, সেটা হচ্ছে ভাবাধিকরণ। সেটা হচ্ছে কি বলছি ভাবাধিকরণ। কি দেখি আচ্ছা, ভাবাধিকরণ অথবা এটার আরেকটা নাম হচ্ছে ভাবে সপ্তমী। কি বললাম ভাবাধিকরণ অথবা এটার আরেকটা নাম হচ্ছে কি ভাবে সপ্তমী। ভাবাধিকরণ অথবা এটার আরেকটা নাম হচ্ছে কি বললাম ভাবে সপ্তমী। ভাবে সপ্তমী বা ভাবাধিকরণ। আচ্ছা, এই বিষয়টা কিরকম, ভাববাচক বিশেষ্য। আমরা যখন বিশেষ্য পড়ব তখন একটা বিষয় আসবে, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য বলতে ইংরেজিতে ভার্বাল নাউন পড়ছেন না, ইংরেজিতে ভার্বাল নাউন পড়ছেন না। ভার্বাল নাউন কোনগুলো, ভার্বাল নাউন পড়ছেন না ইংরেজিতে, ভার্বাল নাউন। এই ভার্বাল নাউন গুলো বাংলায় হচ্ছে ভাববাচক বিশেষ্য, মানে যেগুলো কি হয় সরাসরি ক্রিয়া থেকে সরাসরি আধারাধিকরণ হচ্ছে ভাই, আধার বোঝাচ্ছে স্থান বোঝাচ্ছে, স্থানাধিকরণ বা আধারাধিকরণ একই কথা, এইটারই সিনোনিম আধারাধিকরণ, ওইটারই সিনোনিম একই কথা। আচ্ছা, ভাববাচক কি বললাম ভার্বাল নাউন, বাংলাতেও এরকম কিছু ভাববাচক বিশেষ্য আছে। যেমন ধরেন দেখার কাজ, এটা কি দর্শন। আচ্ছা, যাওয়ার কাজ এটাকে কি বলি গমন। দেখেন শোয়ার কাজ এটাকে কি বলি শয়ন। কাদার কাজ এটাকে কি বলি কান্না। এই যে এইটাই বাংলাতেও কিছু কি আছে ভাববাচক বিশেষ্য আছে। এই ভাববাচক বিশেষ্যগুলোর যে অধিকরণ সেটাকেই বলা হচ্ছে কি ভাবাধিকরণ। কি বললাম এই ভাববাচক বিশেষ্যগুলোর যে অধিকরণ সেটাকেই বলা হচ্ছে কি ভাবাধিকরণ, সেটাকেই বলা হচ্ছে ভাবাধিকরণ। আমরা কিছু বিষয় আমি একটু দেখাই, আসেন সময় কম। আচ্ছা, লেকচার শিট তো দেখা যাচ্ছে তাই না, এটাই তো পাস। আচ্ছা, দ্বিরুক্ত শব্দ, আসেন এখান থেকে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আছে। একটা হচ্ছে এখান থেকে শব্দ দ্বিরুক্তি যেগুলো এগুলো পড়বেন, যে শব্দ দ্বিরুক্তি যেগুলো এগুলো হচ্ছে কি হয় না, শব্দ দ্বিরুক্তি গুলো আপনার বাক্যে ব্যবহৃত হয় না, শুধু সিঙ্গেল ওয়ার্ড যেগুলো। আচ্ছা, আর পদের দ্বিরুক্তি যেগুলো এগুলোতে হচ্ছে বিভক্তিযুক্ত প্লাস বাক্যে ব্যবহৃত। কি বললাম বিভক্তিযুক্ত প্লাস কি বাক্যে ব্যবহৃত। আচ্ছা, এখান থেকে দেখেন যে টাইপের কোশ্চেন আসে সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটার জন্য এই যে এগুলো রিডিং করতে হবে। খেয়াল করেন, এই যে দেখেন বলবে রাশি রাশি ধান, এখানে রাশি রাশি কোন অর্থে ব্যবহার হচ্ছে আধিক্য বোঝাতে। তারপরে ধরেন বলবে আমি জ্বর জ্বর বোধ করছি সামান্যতা বোঝাতে, কবি কবি ভাব সামান্যতা বোঝাতে, দিন দিন রোগা হয়ে যাচ্ছে পরস্পর বা ধারাবাহিকতা বোঝাতে। তারপরে দেখেন এই ফিরে ফিরে চায় বিশেষণ বোঝাতে, ক্রিয়া বিশেষণ বোঝাতে, দাদা দাদা বলে ডাকছে আগ্রহ বোঝাতে। আপনার পরীক্ষায় কোশ্চেন হবে এরকম যে এই যে গরম গরম জিলাপি নরম নরম হাত, এখানে গরম গরম বা নরম নরম এই দ্বিরুক্তি শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে, তাহলে তীব্রতা বোঝাতে। তারপর দেখেন এই যে দেখতে দেখতে অন্ধকার হয়ে এলো স্বল্পকাল বোঝাতে। তারপরে ডেকে ডেকে হয়রান পৌনপনিকতা বোঝাতে। তারপরে এই যে ধ্বনি ব্যঞ্জনা, বৃষ্টি পরে টাপুর টুপুর, আপনার বলবে যে এখানে টাপুর টুপুর কি ধ্বনি ব্যঞ্জনা, বা পিল সুতে বাতি জ্বলে মিটির মিটির, মিটির মিটির কি, এটা অলরেডি চলে আসছে মনে হয়। তাহলে এই যে এই টাইপ যে কোশ্চেন গুলো এখানে এখান থেকে এটা কি করবেন রিডিং পড়বেন, রিডিং। শেষের দিকে আরো আছে, এই যে দেখেন এই এই কয়টা গুরুত্বপূর্ণ, এই যে শেষের দিকে ধনাত্মক যে কয়টা এটা গুরুত্বপূর্ণ। খেয়াল করেন ধনাত্মক যেটা এটা গুরুত্বপূর্ণ। এই যে নামিল নব বাদল ছল ছল বেদনায়, কলকলিয়ে উঠলো সেখানে নারীর প্রতিবাদ, চিকমিক করে বালি কোথা নাই কাদা, কোনটা কোন ধরনের এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই গেল হচ্ছে দ্বিরুক্ত শব্দ, এগুলো পড়বেন দ্বিরুক্ত শব্দ এখান থেকে। এরপরে আসেন সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে তারিখবাচক। তারিখবাচকের প্রথম যে চারটা, প্রথম চারটা হচ্ছে পহেলা দোসরা তেসরা চৌঠা, এগুলো আছে না, প্রথম চারটা হচ্ছে হিন্দি নিয়মে, প্রথম চারটা হচ্ছে হিন্দি নিয়মে। আর বাকি যেগুলো এগুলো হচ্ছে কি বাংলা নিয়মে, বাকি যেগুলো এগুলো কি বাংলায়। প্রথম চারটা হিন্দি নিয়মে, বাকিগুলো হচ্ছে কি বাংলায়। এরপরে আসেন এই যে বিভিন্ন বছর পূর্তি হওয়া, শেষে এই যে লেকচার শিটের শেষে খেয়াল করেন 25 বছর পূর্ণ হওয়া, একে বলা হচ্ছে রজত জয়ন্তী।
তারপর 50 বছর সুবর্ণ জয়ন্তী, 60 বছর হীরক জয়ন্তী, তারপর আসেন 60 বছর হীরক জয়ন্তী, তারপর আর দেয় নাই। আচ্ছা এখান থেকে লিখে নেন, এই যে 75 বছর, এটাকে বলা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। 75 বছর প্লাটিনাম জয়ন্তী। 75 বছর কি বললাম? প্লাটিনাম জয়ন্তী। 75 বছর প্লাটিনাম জয়ন্তী। আর 150 যেটা, এটাকে বলা হচ্ছে সার্ধ শতক। 75 বছর প্লাটিনাম জয়ন্তী, 150 যেটা, এটা হচ্ছে সার্ধ শতক। 75 বছর প্লাটিনাম জয়ন্তী, 150 হচ্ছে সার্ধ শতক। 75 বছর প্লাটিনাম জয়ন্তী, 150 হচ্ছে সার্ধ শতক। যেমন অনেক সময় আসে কোন লেখকের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এরপর আসেন উপসর্গ। উপসর্গ থেকে পড়ানোর মতো অনেক কিছু ছিল। আচ্ছা, আপনারা যেটা করবেন, বাংলা উপসর্গ, তারপর হচ্ছে এই যে এগুলো মুখস্থ করবেন, খাঁটি বাংলা তৎসম, এটা মুখস্থ করে ফেলবেন। তারপর আসেন কমন, যেটা এই যে আশুবিনী, এই চারটা যে কমন, এইটা জেনে রাখতে হবে। তারপর যে কাজটা করবেন, এখানে দেয়া নাই, 9-10 এর ব্যাকরণ বই থেকে আপনি এই যে কোন উপসর্গটা কোন অর্থে ব্যবহার হয়েছে, এটা একটু রিডিং করবেন। এটা একটু কি করবেন? রিডিং করবেন। 9-10 এর বাংলা ব্যাকরণ বই থেকে কোন উপসর্গটা কোন অর্থে ব্যবহার হয়েছে, এটা কি করবেন? রিডিং করবেন। এটা রিডিং করবেন কিরকম? ওইখানে দেখবেন যে অকাজ, অ এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে, বা ধরেন রাম ছাগল, রাম এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে, বা ধরেন রাম গাধা নিন্দনীয় অর্থে। এইটা এবার কি যে কোনটা কোন অর্থে ব্যবহার হয়েছে, উপকূল কোন অর্থে ব্যবহার হয়েছে, এই বিষয়গুলো দেখবেন। এই যে দেখেন গত বছরের কোশ্চেন, এই যে নিচের কোনটি প্র উপসর্গ আধিক্য অর্থে ব্যবহার হয়েছে, আধিক্য প্রকাশক, এই যে এগুলো কিন্তু আসবে 1 নাম্বার কোশ্চেন, খেয়াল করেন 1 নাম্বার লাগবে। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় আসে যে একটা বাক্য দেয়া থাকে, আপনাকে বলবে যে এই বাক্যে উপসর্গের সংখ্যা কত। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাক্যটা মানে ওই উপসর্গগুলো ভেঙে ফেলতে হবে, ভেঙে করতে হবে। কিরকম ভেঙে করতে হবে, কিরকম দেখেন, আমি একটা দেখা দিই যে অনতি বৃহৎ, এটা আপনি ভাঙবেন যে অন যোগ কি হবে, অতি যোগ বৃহৎ। তাহলে অনতি বৃহৎ, এই যে বৃহৎ হচ্ছে আমার কি মূল শব্দ। কোন কোন ব্যাকরণ টপিক 9-10 এর বই থেকে পড়বেন, তো বলে দিচ্ছি ভাই, যে উপসর্গ পড়বেন, রিডিং করবেন ওইখান থেকে, পুরাতন বইটা থেকে। তাহলে দেখেন এই যে অনতি বৃহৎ, অন যোগ অতি, তাহলে অন একটা উপসর্গ, অতি একটা উপসর্গ, তাহলে এটাতে উপসর্গের সংখ্যা কয়টা? 2টা। এইটাতে উপসর্গের সংখ্যা কয়টা? 2টা। তাহলে এই যে এই টাইপ কোশ্চেন যেটা অনতি বৃহৎ, তারপরে ধরেন এরকম আরো আছে যে এগুলোতে কয়টা উপসর্গ, অনেক সময় একটা বাক্য দিয়ে দেবে, বাক্য দিয়ে বলবে যে এই বাক্যে কয়টা উপসর্গ আছে, এরকম ভেঙে কি করবেন, বড় যেগুলো এরকম ভেঙে করতে হবে, এরকম ভেঙে করতে হবে। আচ্ছা, আর এই যে দেখেন শেষের দিকে দেয়া আছে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, যেটা আমি প্রথমে আলোচনা করছিলাম। এই যে সম্বন্ধ পদ, এখান থেকে একটু দেখবেন, অনেক সময় এই যে এই টাইপ কোশ্চেন আসে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আধার আধেয় সম্বন্ধ কোনটা, এই যে দেখেন এই জায়গাটা একটু রিডিং করবেন। দেখেন অধিকার সম্বন্ধ, কার্যকরণ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, করণ সম্বন্ধ, তারপরে এই যে দেখেন ব্যবসায় সম্বন্ধ। রিডিং করলে জাস্ট মনে থাকবে বা বুঝতে পারবেন, রিডিং করলেই জাস্ট মনে থাকবে বা বুঝতে পারবেন। উপসর্গ পুরাতন বই থেকে পড়বেন। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ক্লাস আমাদের ওরকম ভাবে শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।